হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনগ্রেড। আমরা আগের লেকচারে নিউটনের গতিসূত্র সম্পর্কে আলোচনা করতে স্টার্ট করেছিলাম। তো সেই লেকচারটিতে আমরা নিউটনের দুইটা গতিসূত্র সম্পর্কে আলোচনা করেছি, নিউটন ফার্স্ট ল অফ মোশন অ্যান্ড নিউটন সেকেন্ড ল অফ মোশন। তো নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে কিন্তু আমরা কি লেকচারটা কিন্তু সেখানে এন্ড করেছিলাম। তো আমরা নিউটনের যে সেকেন্ড ল অফ মোশনটা পড়েছিলাম, তো সেখানে আমাদের কি বলা ছিল, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, বলের ধারণা পেয়েছিলাম। বল আমরা কোনো একটা বস্তুর উপর ক্রিয়াশীল বল, সেই বলটার পরিমাপ আমরা কিভাবে করব সেটা আমরা কনসেপ্ট কিন্তু নিয়েছিলাম। তো সেটা কি, যে কোনো একটা বস্তুর ভর যদি কত হয়, এম হয়। সাপোজ ধরো একটা বস্তুর ভর এম, আর এই বস্তুটা যদি অ্যাসিলেশন এ নিয়ে যাত্রাটা স্টার্ট করে, তাহলে আমি বলতে পারি যে এই বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্সটা হবে কত, বস্তুর মাস ইনটু অ্যাসিলেশন। তো আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে বস্তুর হচ্ছে কি মধ্যে প্রযুক্ত বলের পরিমাণটা কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু পড়েছি। তো এখন আমাদের কাছে কোশ্চেন হলো, আমরা যে এই বল সম্পর্কে ধারণা নিলাম বা এই বল সম্পর্কে যে আমরা জানলাম, তো এই বলের ইউনিট সম্পর্কে আমাদের জানা উচিত। এর একক কি কি হবে, কারণ আমরা যখন একক নির্ণয় করি তখন সেক্ষেত্রে আমরা দুই ধরনের একক সিস্টেম সম্পর্কে আলোচনা করি। একটাকে এসআই সিস্টেম বলা হয়, আর একটাকে বলা হয় কি সিজিএস ইউনিট সিস্টেম। তো এই দুই ধরনের ইউনিট সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখব যে এই যে ফোর্স, এই যে বল, এর মাত্রা কি, তারপর এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের মধ্যে কি রিলেশন আছে, সেগুলো সম্পর্কে কিন্তু কি আমরা আলোচনা করব এই লেকচারটাতে। তো আমরা এট ফার্স্ট আলোচনা করব হচ্ছে কি বলের একক সম্পর্কে। বলের একক, তো জেনারেলি সাধারণত কি বলের একক আমরা কি দুই ধরনের পেয়ে থাকি। এখানে আমরা কি করব, দুই ধরনের আলোচনা করব। এক নম্বর যেটা আমরা আলোচনা করব কি পরম একক, অর্থাৎ অ্যাবসলিউট ইউনিট। এই পরম এককের মধ্যে আমরা দুই ধরনের একক সিস্টেম সম্পর্কে আলোচনা করব। একটা এসআই ইউনিট সিস্টেম, আর একটা হলো কি সিজিএস ইউনিট সিস্টেম। এটা গেল একটা। আর এই বলেরই আমরা অন্য আরেকটা একক সিস্টেম সম্পর্কে আলোচনা করব, সেটা হলো কি গ্র্যাভিটেশনাল ইউনিট, বা যেটা বলো কি অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, এখানেও আমরা কি করব, যে এই অভিকর্ষীয় এককের মধ্যে আমরা এখানে এসআই ইউনিট সিস্টেম এন্ড সিজিএস ইউনিট সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট উই ডিসকাস পরম একক, অর্থাৎ অ্যাবসলিউট ইউনিট। এই অ্যাবসলিউট ইউনিটের মধ্যে এসআই ইউনিটের মধ্যে ফোর্সের একক কি, সিজিএস ইউনিটে ফোর্সের একক কি, তারপর চলে যাব কি অভিকর্ষীয় একক, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ইউনিট সিস্টেমে আমরা চলে যাব। তো আমরা ফার্স্ট থেকে আলোচনা করব পরম একক সম্পর্কে। তো পরম এককের মধ্যে আমরা ফার্স্ট আলোচনা করব কি এসআই ইউনিট সিস্টেম। তো এসআই ইউনিট সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে এট ফার্স্ট কি এসআই ইউনিট সিস্টেম। তো তাহলে আমাদের একক যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কি জানতে হবে, ফোর্স এর মধ্যে কি কি রিলেশন। ফোর্স সমান সমান আমরা কি জানি, যে ফোর্স ইকুয়ালস টু আমরা জানি কোন একটা বস্তুর মাস, আর সেই বস্তুটা কত অ্যাসেলেরেশন নিয়ে মুভ করছে, গতিশীল হচ্ছে, সেটা জানলে আমাদের হয়ে গেল। তো এখন যদি আমাদের এই ফোর্সের একক বের করতে হয়, তাহলে ফোর্সের একক দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা সেই বস্তুর ভর, আর একটা হলো কি সেই বস্তুর অ্যাসেলেরেশন। তাহলে আমরা বস্তুর ভরের যদি একক বলে দিতে পারি, আর বস্তুর অ্যাসেলেরেশনটা যদি ইউনিট আমরা বলে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা কি ফোর্সের ইউনিটও কি হবো, পেয়ে যাব। তো এট ফার্স্ট আমাদের লাগবে কি মাসের ইউনিট। তো মাস মানে কি ভর। তো মাসের যখন আমরা ফার্স্ট যে আমরা চ্যাপ্টার সম্পর্কে এখানে আলোচনা করেছি ক্লাস 9 এর ইউনিট এন্ড ডাইমেনশন, সেখানে আমরা ইউনিট সম্পর্কে আলোচনা করেছি।
সাতটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করেছি, যার মধ্যে আমাদের মাস ছিল। তো ভরের আমরা এসআই ইউনিট কি লিখেছিলাম? ভরের এসআই ইউনিট ছিল কি কেজি অর্থাৎ কিলোগ্রাম। এবার এখানে চলে আসছে কি অ্যাসিলেশন। তো অ্যাসিলেশন ইউনিট কি, তাই কি না? তো অবশ্যই আমরা একটা রিলেশন অবশ্যই জানি যে অ্যাসিলেশন সমান 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 কি জানি আমরা? বস্তুর বেগের পরিবর্তন বাই কি সময়, অর্থাৎ কি ভেলোসিটি বা বেগ বাই কি সময়। আবার ভেলোসিটি সমান সমান আমরা কি জানি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি এখানে? এস বাই টি। তাহলে এস বাই টি ইনটু কত, নিচে আবার একটা টি ছিল, তাহলে এস বাই কি চলে আসবে? টি স্কয়ার। তাহলে এসটা হলো কি ডিসপ্লেসমেন্ট, তাহলে একটা কি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে লেন্থ। এবার লেন্থের এসআই ইউনিট আমরা কি দেখেছিলাম যে লেন্থের এসআই ইউনিট হলো কি, এসআই ইউনিটটা হলো মিটার, আর সময়ের এসআই ইউনিট কি সেকেন্ড। তাহলে এখানে কি আছে? টি স্কয়ার অর্থাৎ সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা এখন কি বলতে পারি যে এখানে অ্যাসিলেশন সমান সমান বলতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এসআই ইউনিট সিস্টেমে বলের একক কি বলতে পারি? এসআই ইউনিট সিস্টেমে ফোর্সের একক সমান সমান আমরা বলতে পারি যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে হচ্ছে কি নিউটনের হচ্ছে কি নাম অনুযায়ী করার জন্য এর নামটা দিয়েছিলেন তিনি কি নিউটন। অর্থাৎ কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে আমরা অন্যভাবে চিনব কি নিউটন বলে, যেটাকে আমরা ডিনোট করি কি ক্যাপিটাল এন দ্বারা। তাহলে এক কথায় আমরা বলতে পারি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার সমান সমান কি নিউটন, যেহেতু নিউটনের নামকরণ যে হয়েছিল। তাহলে এটা হয়ে গেল কি বলের হচ্ছে কি এসআই হচ্ছে কি ইউনিট হচ্ছে কি সিস্টেম দ্বারা হচ্ছে কি এর একক। এবার আমরা চলে যাব কি সিজিএস ইউনিট সিস্টেম। তো সিজিএস ইউনিট সিস্টেমের হচ্ছে কি ক্ষেত্রে হচ্ছে কি এর হচ্ছে কি ইউনিটটা কি হবে? ফোর্স ইউনিট। তো অবশ্যই ইজি এটা। কিভাবে? তো এই যে কেজিটা, এই যে কেজিটা হলো কি এসআই ইউনিট সিস্টেম। এবার কেজিটাকে যদি আমি সিজিএস ইউনিটে কনভার্ট করি তাহলে আমরা কি লিখি? গ্রাম, তাই তো। মিটারটাকে কি করি? মিটার এসআই ইউনিট। আর যদি দৈর্ঘ্য যদি আমরা সিজিএস ইউনিট দেখি তাহলে সেটা কি হয়ে যায়? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার। আর সময়ের একক এসআই পদ্ধতিতেও সেকেন্ড, আবার সিজিএস পদ্ধতিতেও কি সেকেন্ড। তাহলে তার কোনো চেঞ্জ হবে না, তাহলে হয়ে যাবে কি সেকেন্ড স্কয়ার। তাহলে সিজিএস ইউনিট সিস্টেম অফ ফোর্স, তাহলে কি বলতে পারি? বলতে পারি সিজিএস ইউনিট সিস্টেমে ফোর্সের একক বলতে পারি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে হচ্ছে কি আবার একটা সহজ ভাষায় নাম দেওয়া হয় কি ডাইন। অর্থাৎ ডাইন বলতে আমরা বুঝি যে গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা ফোর্সের পরম একক সম্পর্কে ডিসকাস করে নিলাম, আলোচনা হয়ে গেল। তো আমরা যে এসআই ইউনিট দেখলাম নিউটন, যেটাকে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলছি, এবং সিজিএস ইউনিটটা কি ছিল? ডাইন, যেটাকে আমরা বলছি কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে ফোর্সের দুইটা একক আসলো, একটা এসআই ইউনিট আর একটা হলো কি সিজিএস ইউনিট। তো এদের হচ্ছে কি মধ্যে কি রিলেশন আছে, এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা একটু আমরা হচ্ছে কি দেখে নিই। তো আমরা যে ফোর্সের যে এসআই ইউনিট সেটা কি ছিল? কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তবে এটাকে আমি কনভার্ট করব কি সিজিএস ইউনিটে। তাহলে যখন সিজিএস ইউনিটে কনভার্ট করব তাহলে এই কেজিটা কিসে কনভার্ট হয়ে যাবে? গ্রামে। এবার আমরা কি জানি যে 1 কেজি ইকুয়ালস টু কি 10 টু দি পাওয়ার 3 গ্রাম, জানি কিনা? তো আমরা যদি কেজিটাকে যদি গ্রামে কনভার্ট করি অর্থাৎ সিজিএস ইউনিটে যদি কনভার্ট করি তাহলে 1 কেজি সমান সমান কি বলতে পারি? 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তো এখান থেকে বলতে পারি 10 টু দি পাওয়ার 3 গ্রাম। আর মিটারটা হলো কি এসআই ইউনিট। এবার মিটার থেকে যদি আমরা সেন্টিমিটার কনভার্ট করতে চাই তাহলে সেখানে একটা রিলেশন ছিল 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, এটা ছিল কিনা? তো এখন আমি যদি মিটারটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আমি কি লিখবো? 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। আর এই যে সেকেন্ড, এটা হলো কি সময়ের একক, সময়ের তো এসআই একক আর সিজিএস একক কি সেম। তাহলে এর কোনো পরিবর্তন আসবে না, থেকে যায় কি সেকেন্ড স্কয়ার।
তাহলে এটা সমান সমান কি বলতে পারি 10⁻³ 10⁻²। যদি আমরা এখানে দেখি তো চলে আসবে কত 10⁵ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার সমান সমান কি হবে 10⁵ গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আমরা কি বলেছিলাম নিউটন বলেছিলাম, আর গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আমরা কি বললাম ডাইন বললাম। তাহলে এখান থেকে বলতে পারি 10⁵ ডাইন। তাহলে 1 নিউটন equals to 10⁵ Newton. This is the relation between SI unit system and CGS unit system of force. 1 Newton equals to কি 10⁵ ডাইন। তাহলে আমরা যে ফোর্সের যে দুইটা একক সম্পর্কে আলোচনা করতে গিয়েছিলাম, একটা একক কি ছিল পরম একক অর্থাৎ অ্যাবসলিউট ইউনিট। তার আমরা এসআই ইউনিট দেখলাম, সিএস ইউনিট দেখে নিলাম। তারপরে যে ইউনিট সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো কি আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিট বা অভিকর্ষীয় একক, তাই তো? তাহলে পরের আলোচনা কি অভিকর্ষীয় ইউনিট। অভিকর্ষীয় একক, এই অভিকর্ষীয় এককটাকে আবার কি করা হয় দুই ধরনের ইউনিট সিস্টেম দ্বারা দেখা হয়। একটা হলো এসআই ইউনিট সিস্টেম। এই এসআই ইউনিট সিস্টেমে অভিকর্ষীয় একক অর্থাৎ গ্র্যাভিটেশনাল ইউনিট যদি আমরা ফোর্সে দেখি তাহলে সেটা হয়ে যাবে কত, সেটাকে বলা হয় কি কিলোগ্রাম ভার। তাহলে এই 1 কিলোগ্রাম ভার, এবার এই 1 কিলোগ্রাম ভার ইকুয়ালস টু হবে কত 9.8 নিউটন। এটা হলো কি রিলেশন, অর্থাৎ অভিকর্ষীয় একক যে 1 কিলোগ্রাম ভার এটা হলো কি গ্র্যাভিটেশনাল ইউনিট, আর এই নিউটনটা কি ছিল পরম ইউনিট অ্যাবসলিউট ইউনিট। তাহলে অভিকর্ষীয় ইউনিট এবং হচ্ছে কি পরম ইউনিটের মধ্যে হচ্ছে কি এটা হলো সম্পর্ক এসআই ইউনিট সিস্টেমে। এবার যদি আমরা সিজিএস ইউনিট সিস্টেম দেখি, সিজিএস ইউনিট, তো সিজিএস ইউনিটের ক্ষেত্রে হয়ে যাবে কি কিলোগ্রামের জায়গায় কি চলে আসবে শুধু গ্রাম চলে আসবে আর ভার তো থেকে যাবে, চলে আসলো এটা। এবার 1 গ্রাম ভার অর্থাৎ অভিকর্ষীয় একক সিস্টেমের সঙ্গে পরম একক সিস্টেমের কি সম্পর্ক 1 গ্রাম ভার ইকুয়ালস টু 980 ডাইন। এগুলো হলো কি রিলেশন, এটা হলো অভিকর্ষীয় একক, এটা হলো কি অ্যাবসলিউট একক বা হচ্ছে কি পরম একক। সেম এটার ক্ষেত্রে এটা সিজিএস ইউনিট সিস্টেমে, এটা হলো কি এসআই ইউনিট সিস্টেমে। তো আমরা নিউটনের হচ্ছে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যে ফোর্সের যে পরিমাণটা পেয়েছিলাম তার আমরা একক সম্পর্কে আলোচনা করলাম, দুই ধরনের একক পড়েছি, দুই ধরনের একক সম্পর্কে আলোচনা করেছি এবং সেই দুই ধরনের এককের মধ্যে কি রিলেশন আছে সেটা আমরা এখানে আলোচনা করলাম। তো এবার আমরা আলোচনা করব হচ্ছে কি এই যে ফোর্স, এই ফোর্সের হচ্ছে মাত্রা সম্পর্কে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স, ফোর্সের হচ্ছে কি মাত্রা কি। তো ইজি, কারণ আমরা প্রথম অধ্যায়ে হচ্ছে কি মাত্রা ডিফাইন করতে শিখে গেছি যে মাত্রা ডিফাইন করব। তাহলে মাত্রা যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা এই যে আমাদের রিলেশনটা আছে F ইকুয়ালস টু m এ, এখান থেকে হচ্ছে কি অবশ্যই আমরা এখান থেকে মাত্রা ডিফাইন করতে পারি, কারণ m এর হচ্ছে কি মাত্রা অর্থাৎ m হচ্ছে কি ভর, তাহলে ভরের হচ্ছে মাত্রা তো m এ আসে। তাহলে এটাতে হচ্ছে কোনো কনফিউশন নাই, এটা হচ্ছে ইজি করে নিলাম। এবার আমাদের হচ্ছে কি কোশ্চেন হচ্ছে তাহলে অ্যাসিলেশনের হচ্ছে কি মাত্রা হচ্ছে কি হবে, তো ইজি আমরা বের করতে শিখে গেছি অ্যাসিলেশন ইকুয়ালস টু কি v বাই t, আবার v ইকুয়ালস টু আমরা কি জানি s বাই t, আর হচ্ছে কি s বাই কমপ্লিট কত আসবে t স্কয়ার। এবার s টা হলো কি ডিসপ্লেসমেন্ট, যেটা কোথাও কি শর্টেস্ট ডিসটেন্সটাকে বোঝায়, শর্টেস্ট হচ্ছে কি পাথ লাইনটাকে বোঝায়। তো এখান থেকে একটা দৈর্ঘ্যকে কম্বাইন করছি, দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে কি লেন্থ, তো লেন্থকে আমরা কি ডাইমেনশন হিসেবে কি দেখি l দ্বারা, আর টাইম যখন দেখি তখন কি ক্যাপিটাল T দ্বারা, তো t স্কয়ার। তো এটাকে যদি হচ্ছে কি খুব ভালোভাবে লিখি তাহলে এখানে লিখতে পারবো l t⁻⁻2 l। তাহলে অ্যাসিলেশনের হচ্ছে কি মাত্রা চলে আসলো, এটা আমরা এই অ্যাসিলেশনের মাত্রাটা এখানে পুট করে দেবো, কি চলে আসবে l t ইনভার্স 2।
তাহলে এখান থেকে ফোর্সের হচ্ছে কি মাত্রা কি আসবে, এম এল ইনভার্স 2 হয়ে গেল। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ফুললি কি করলাম, কমপ্লিট করেছিলাম। আমরা এবার চলে যাব হচ্ছে কি নিউটনের হচ্ছে কি তিনটা গতিসূত্র আমরা পড়েছি। তো তিনটা গতিসূত্রের মধ্যে আমরা অলরেডি তো কি দুইটা গতিসূত্র অলরেডি কমপ্লিট আমাদের হয়ে গেছে। এবার পড়ে থাকলো আমাদের কি নিউটনের হচ্ছে কি থার্ড ল অফ মোশন। তো এখন আমাদের কাছে কোশ্চেন যে নিউটন প্রথম গতিসূত্র বললো, আমরা প্রথম গতিসূত্র আলোচনা করলাম। সেখানে আমরা দুই ধরনের কনসেপ্ট পেয়েছি, আইডিয়া পেয়েছি। একটা হচ্ছে কি ইনার্সিয়া অফ ম্যাটার, পদার্থের হচ্ছে কি জাড্য সম্পর্কে ধারণা পেয়েছি। আবার হচ্ছে কি কনসেপ্ট অফ ফোর্স, বলের ধারণা পেলাম। তারপরে সেই বলের ধারণা থেকে সেই বস্তুর উপর ক্রিয়াশীল বলের মানটা কত হবে, কত পরিমাণ হতে পারে, সেই পরিমাণটা আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে ফাইন্ড আউট করলাম। তো এখন নিউটনের তৃতীয় যে গতিসূত্র সেটা আমরা কি জন্য পড়বো, তাই তো? তো সেটা এখন আমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে, ডিসকাস করতে হবে। তো যদি করে ফেলি তাহলে আমাদের নিউটনের তিনটা গতিসূত্র আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো হেডিং কি, নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনের হচ্ছে কি তৃতীয় গতিসূত্র। তাহলে এই যে নিউটন বিখ্যাত সায়েন্টিস্ট, বিখ্যাত একজন বিজ্ঞানী, তার তৃতীয় গতিসূত্র সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তো চলি আমরা একটু দেখে নিই যে কি বলছে নিউটন তার তৃতীয় গতিসূত্রে। তো আমরা কোনো জিনিস তো এখনো মুখস্থ করিনি, আর ফিজিক্স পড়ছি, ফিজিক্যাল সায়েন্সও পড়ি না কেন, অবশ্যই তাদের মধ্যে কনসেপ্ট আছে। কনসেপ্ট গুলোকে বেশি করে ক্লিয়ার করার চেষ্টা করবে, দেখবে তোমরা এক্সামে ভালো নাম্বার নিয়ে চলে আসছো। তো আমি এই নিউটনের থার্ড লটা না বলার আগে কি আমরা একটু উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি যে নিউটন অ্যাকচুয়ালি তার থার্ড লতে কি বলতে যাচ্ছে, কি বোঝাতে যাচ্ছে, সেটা একটু আমরা কি আলোচনা করি। তারপর ধীরে ধীরে আমরা কি এই নিউটনের হচ্ছে কি তৃতীয় গতিসূত্র সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করব। তো ফার্স্ট ধরে নাও যে আমি ধরলাম এটা একটা আমার হচ্ছে কি সারফেস, ধরে নাও টেবিল, আমি ধরে নিলাম এখানে টেবিলটা আছে, এটা টেবিলের হচ্ছে কি সারফেস। তো ইনিশিয়ালি আমি একটা m1 ভরের একটা বস্তুকে এখানে রেখেছিলাম। এই বস্তুটা m1 ভরের বস্তু একটা ছিল এখানে, আর এই জায়গায় একটা বস্তু ছিল কি m2 ভরের বস্তু। তো ইনিশিয়ালি দেখলাম কি এই দুটো হচ্ছে কি বস্তু কি আছে, এই যে বি বস্তুটা, এই বি বস্তুটা কি আছে, এই বি পয়েন্টে এম ভরের বস্তুটা আছে, সেটা কি আছে, স্থির অবস্থা আছে, রেস্ট অবস্থায় আছে। আর এই যে এম ওয়ান ভরের বস্তুটা দেখলাম হচ্ছে কি সামনের দিকে হচ্ছে কি এগোতে আছে, মানে আমি একে কি ধীরে ধীরে কি করছি, ঠেলে নিয়ে যাচ্ছি। হুম তো যখন ঠেলে নিয়ে যাবো তার আমি কি এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি মানে কি অ্যাসিলেশন যদি আসে কি হবে, বস্তুর ভেলোসিটি পরিবর্তন হবে। তো একটা সময় আসবে যখন কি হবে, এই যে তো এই পয়েন্টে থাকা হচ্ছে কি বস্তুটা, এমন ভরের বস্তুটা কি হবে, এই m2 ভরের বস্তুর সঙ্গে কি আসবে, সংস্পর্শে চলে আসবে। তাহলে এক সময় এই m1 ভরের বস্তুটা কি আসবে, এই m2 ভরের হচ্ছে কি বস্তুটার সঙ্গে কি করবে, কলিশন, অর্থাৎ হচ্ছে কি করবে, m2 ভরের বস্তুটা কি করবে, ধাক্কা মারার চেষ্টা করবে। যেহেতু এই m1 ভরের বস্তুটা কি একটা স্পিড নিয়ে এসেছে, তো যখন হচ্ছে কি এই m1 ভরের বস্তুটাকে m2 ভরের বস্তুটা যখন কি করবে, ধাক্কা মারবে, তখন কি দেখবো যে এরপরে যে কেসটা আমরা দেখবো সেটা কি হবে, নাকি এই m2 ভরের হচ্ছে কি বস্তুটা এই বি পয়েন্ট থেকে কিছুটা সরে যাবে সামনের দিকে। আর যেহেতু হচ্ছে কি একটু ধাক্কা মারবে, আর দেখছি আমরা এই যে সাইজে হচ্ছে কি m2 ভরের বস্তু থেকে m1 ভরের বস্তুর হচ্ছে কি মাসটা কি খুবই কম, তাহলে অবশ্যই এই m1 ভরের বস্তুটা কিছু না হলে কি আসবে, পিছন চলে আসবে, তাই তো? তো এই m1 ভরের হচ্ছে কি বস্তুটা কি করলো, একটু পিছন দিকে কি করলো, সরে আসবে। তাহলে দেখো যে ইনিশিয়ালি যখন বস্তুটা এর সঙ্গে কন্ট্যাক্টে আসেনি, এমন ভরের বস্তু কন্ট্যাক্টে আসেনি, তখন বি বস্তু কোনো কিছু হয়নি, জাস্ট ও বি পয়েন্টে ছিল, রেস্ট অবস্থা সেই বি পয়েন্টে ছিল। তো আমরা তো ফার্স্ট যে ল, নিউটনস ল অফ মোশন পড়েছি, সেখানে কি পড়েছিলাম, ইনার্সিয়া। যে কোনো পদার্থের বা বস্তু কি থাকবে, একটা নিজস্ব প্রপার্টি থাকে। সে যদি স্থির অবস্থায় থাকে, সে স্থির অবস্থায় থাকার চেষ্টা করবে, সে গতিশীল অবস্থায় থাকলে সমবেগে সে গতিশীল থাকার চেষ্টা করবে। তো এই m2 ভরের বস্তুটা কি ছিল, স্থির অবস্থায় ছিল, কিন্তু তাকে আমি কি করেছি, গতিশীল করার চেষ্টা করছি,
তাই কি না? তো অবভিয়াসলি যখন এই এমন ভরের বস্তুটা যখন এই M2 ভরের বস্তুর সঙ্গে কন্ট্যাক্ট করলো, যখন টাচ করলো, তখন নিশ্চয়ই এই এমন ভরের বস্তু M2 ভরের বস্তুর উপর কোনো একটা ফোর্স প্রয়োগ করেছে। তো সেই ফোর্সটা আমি ধরলাম যে এই বস্তুর উপর সামনের দিকে এমন ভরের বস্তুটা বল প্রয়োগ করেছে কত, F। এবার এই M2 ভরের বস্তু বলছে আমি তো বি পয়েন্টে খুব স্টেবল ছিলাম, আমাকে স্থির অবস্থা থেকে কি করা হয়েছে, গতিশীল অবস্থা করা হয়েছে। তো আমি তো স্থিতিশীল থাকার চেষ্টা করব। তাহলে তো এই M2 ভরের বস্তুটার স্থির অবস্থাকে কে চেঞ্জ করলো, এই M1 ভরের বস্তু চেঞ্জ করলো। তো M2 ভরের এই M2 ভরের যে বস্তুটা আছে সে কি চাইবে, তাকে কি চাইবে যে সামনে দিকে গতিশীল হতে যাবে? কারণ M2 ভরের বস্তু যে স্থির ছিল সেই স্থিরটাকে কি করছে, বাধা দিয়েছে। স্থির অবস্থা ছিল, সে কি করছে, গতিশীল করে দিয়েছে। তো এই M2 ভরের বস্তু চাইবে আমি M1 ভরের বস্তুটাকে সামনে এগোতে দিব না, কি করব, ওকে আমি আরো পিছনের দিকে ঠেলে দিব। তো এই M2 ভরের বস্তু কি করলো, যেই ফোর্সটা সেই M1 ভরের বস্তু তার উপর লাগিয়েছিল, M2 ভরের বস্তু বলছে আমিও তোর উপর সেম ফোর্স লাগাবো, কিন্তু তুই আমার দিকে সামনের দিকে লাগিয়েছিস, আমি তোকে কি করবো, পিছনের দিকে লাগাবো। তো সেম হচ্ছে কি ফোর্স কি করছে, এই M1 ভরের বস্তু হচ্ছে কি করছে, পিছনের দিকে কি করছে, অ্যাপ্লাই করলো। তাহলে দেখো, তাহলে এই যে M1 ভরের বস্তু M2 ভরের উপর বস্তুর উপর বল প্রয়োগ করলো F সামনের দিকে, আবার M2 ভরের বস্তুটা কি করলো, উল্টো জবাব দিয়ে দিল, বললো আমিও হচ্ছে কি ফোর্স অ্যাপ্লাই না করে থাকবো না, সেও কি করলো, তাহলে বিপরীত দিকে কি করলো, একটা ফোর্স অ্যাপ্লাই করে দিল। তাহলে দিস ইজ এই যে কেসটা, একটা বস্তু আর একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলো, কিন্তু এই বস্তুটা চুপ না করে থাকে, কি করলো, সেম অ্যামাউন্টের ফোর্স কি করলো, ইকুয়াল অ্যামাউন্ট বা সমমানের, কিন্তু কি করলো, বিপরীত দিকে কিন্তু কি করলো, সেই ফোর্সটা কি করলো, আবার অ্যাপ্লাই করে দিল। তাহলে এই যে এই ফোর্স, একটা বস্তু আর একটা বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করছে, আর সেই বস্তুটা কি করছে, উল্টো তার জবাব দিল। এটাই হচ্ছে কি নিউটনের হচ্ছে থার্ড ল অফ মোশন। তাহলে কি বলছে, যদি এই M1 ভরের বস্তু দ্বারা এই M2 ভরের বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্সটাকে আমরা এই এফটাকে যদি কি বলি, অ্যাকশন বলি, কি বলি, অ্যাকশন। যে M1 ভরের বস্তু M2 ভরের উপর কি করছে, বল প্রয়োগ করছে F, তার অ্যাকশন করেছে। তাহলে এই M2 ভরের বস্তুটা যে উল্টো যে জবাব দিয়েছে এই ফোর্সটা পিছন দিকে অ্যাপ্লাই করে, সেটা হয়ে গেল কি, রিঅ্যাকশন। তাহলে নিউটন হচ্ছে তৃতীয় গতিসূত্র এটাই বলছে যে কোন একটা বস্তুর, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার, কি বলছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং হচ্ছে কি বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। ফর এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তুমি অ্যাকশন যদি করো কাউকে, তোমাকে উল্টো কি করতে হবে, জবাব পেতে হবে। যেমন সাপোজ যদি আমি কোনো একটা, আমি ধরলাম যে আমি এই দেওয়ালটার উপর যদি কি করি, ফোর্স অ্যাপ্লাই করি, যদি আস্তে করি তাহলে আমার হাতের মধ্যে ব্যথাটার অনুভব কি হবে, কম হবে। কিন্তু যত জোরে করবো দেওয়ালটা কি যাবে, সেই তত জোরে ফোর্সটা কি করবে, আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে। তার জন্য আমরা কি করি, ব্যথা অনুভব করি, ঠিক আছে। তো নিউটন হচ্ছে কি থার্ড ল, এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র, এর কিন্তু বাস্তবেও কিন্তু অনেকগুলো হচ্ছে কি এক্সাম্পল আমাদের আছে, আমরা কিন্তু এগুলোকে অনুভব করতে পারি। তো ধীরে ধীরে আমরা সেগুলো আলোচনা করব। তো প্রথম আমাদের হচ্ছে কি আলোচনার বিষয় হলো যে নিউটন তার তৃতীয় গতিসূত্র কি বলতে যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের আলোচনা করা। তো অবভিয়াসলি তোমাদের এখান থেকে অবশ্যই বুঝতে পারা গেল যে কি বলতে যাচ্ছে নিউটন তার তৃতীয় গতিসূত্রে। তো আমরা এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি পেলাম না, দুইটা হচ্ছে কি জিনিস সম্পর্কে আইডিয়া পেলাম। কি, যে অ্যাকশন এন্ড হচ্ছে কি রিঅ্যাকশন পেয়ার, অ্যাকশন ফোর্স এন্ড হচ্ছে কি রিঅ্যাকশন ফোর্স। তো আমরা এই যে অ্যাকশন ফোর্স আর হচ্ছে কি রিঅ্যাকশন ফোর্স সম্পর্কে আইডিয়া পেলাম। তো এই অ্যাকশন ফোর্স আর হচ্ছে কি রিঅ্যাকশন ফোর্স, অর্থাৎ ক্রিয়া এবং হচ্ছে কি প্রতিক্রিয়া, ক্রিয়া এন্ড প্রতিক্রিয়া। তো এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের কি কি বৈশিষ্ট্য হতে পারে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি আলোচনা করবো এখন। ক্রিয়া ও প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য। তো ফার্স্ট বৈশিষ্ট্যটা কি, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে ফার্স্ট বৈশিষ্ট্যটা কি, একটা দেখো, আমি M1 ভরের বস্তুটি যখন M2 ভরের উপর বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলো F, তখন M2 ভরের বস্তুটা কি চুপ করেছিল, অবশ্যই চুপ করেছিল না, কি করলো, উল্টো জবাব দিয়েছিল, ইকুয়াল পরিমাণের ফোর্স কি করলো, অপোজিট দিকে তাকে কি করছিল, অ্যাপ্লাই করেছিল। তাহলে কেউ যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু কি হবে, সেই ফোর্সটাকে কি করতে হবে, এক্সপেরিয়েন্স করতে হবে, তাকে উল্টো জবাব পেতে হবে। তাহলে নিশ্চয়ই এখান থেকে একক বলের ধারণা আমরা পাচ্ছি না, যে কোন একটা ফোর্স এ ফোর্স,
m2 ভরের বস্তুর উপর বল প্রয়োগ করলাম F, এই কি উল্টো জবাব দিবে না? দিবে না। তাহলে নিশ্চয়ই বল কি থাকে? ইকুয়াল থাকে, কি থাকে? বল ইকুয়াল এন্ড অপোজিট থাকে। তো অবশ্যই এখানে সিঙ্গেল ফোর্সের কোনো ব্যাপার আসবে না। তো এই জন্য ক্রিয়া ও প্রতিক্রিয়া বৈশিষ্ট্য থেকে আমরা কি বলতে পারি যে একক বলের, তা সিঙ্গেল হচ্ছে ফোর্সের কোনো হচ্ছে কি কোনো অস্তিত্ব নেই। একক বলের কোনো অস্তিত্ব নেই। এটা চলে গেল হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে কি বৈশিষ্ট্য। এবার 2 নাম্বার কি বলি, দেখো এই যে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুর সঙ্গে কি আছে? কন্টাক্ট অবস্থা আছে। তাহলে এই অবস্থায় এই m1 ভরের বস্তু এই m2 ভরের বস্তুর উপর সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করেছিল F, আর m2 ভরের বস্তু এর পিছন দিকে অ্যাপ্লাই করেছিল কি F, ইকুয়াল এন্ড হচ্ছে কি অপোজিট। তাহলে বলছি এই যে ফোর্সটা m1 ভরের বস্তু অ্যাপ্লাই করলো F, এটা কি সবসময় অ্যাপ্লাই করবে? তাই সবসময় অ্যাপ্লাই করবে কি? কারণ দেখো, কারণ যখন হচ্ছে কি কন্ট্যাক্টে আসলো, অর্থাৎ m1 ভরের বস্তু m2 ভরের সঙ্গে যখনই কি করলো কন্ট্যাক্ট করলো, তখনই হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করেছিল F। এবার যদি কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যায়, যদি কন্ট্যাক্টে না আসে আর, তাহলে এই m1 ভরের বস্তু আর m2 ভরের উপর বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করবে কি? ফোর্স আর অ্যাপ্লাই করবে না। আর যদি সেই m1 ভরের বস্তু m2 ভরের বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই না করে, তাহলে m2 ভরের বস্তু কিন্তু আর উল্টো আর রিঅ্যাকশন দিবে না। দিবে কি? দিবে না। তুই যতক্ষণ আমার প্রতি অ্যাকশন করবি, যতক্ষণ তুই আমাকে ক্রিয়া করবি, আমি তার উল্টো জবাব দিতে থাকবো, ততক্ষণ আমি কি করব? রিঅ্যাকশন দিতে থাকবো। কিন্তু তুই অ্যাকশন দেওয়া বন্ধ করবি, আমি কি করব? রিঅ্যাকশন দেওয়া বন্ধ করে দেবো। সেই জন্য বলছি কি যে কোন একটা বস্তুর উপর ক্রিয়া অর্থাৎ অ্যাকশন যতক্ষণ স্থায়ী হবে, প্রতিক্রিয়াও কি হবে? ততক্ষণ স্থায়ী হবে। তুই ক্রিয়া করা, তুই অ্যাকশন করা ছেড়ে দিলি, ও কি করবে? রিঅ্যাকশন করাটা কি করবে? ছেড়ে দিবে। এটা হলো কি ক্রিয়া প্রতিক্রিয়া বৈশিষ্ট্য। তাহলে ক্রিয়া যতক্ষণ স্থায়ী, প্রতিক্রিয়াও ততক্ষণ স্থায়ী। এটা গেল। এবার দেখো এই যে m2 ভরের উপর ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, সামনের দিকে গেল। এবার এই যখন আমি অ্যাকশন ঠিকাতে সামনের দিকে অ্যাকশন করলাম, সামনের দিকে এগোচ্ছিল m1 ভরের বস্তু, ধাক্কা দিল, সামনের দিকে কি হলো? m2 ভরের বস্তুটা ছিটকে গেল বা সরে গেল। তো এখন যখন এই m2 ভরের বস্তুটা যখন এর উপর রিঅ্যাকশন ফোর্স করছে, রিঅ্যাকশন ফোর্সটা যে অ্যাপ্লাই করছে কোন দিকে? অর্থাৎ পিছনের দিকে। তাহলে সামনের দিকে আমি অ্যাকশন করেছিলাম, পিছন দিকে কি পাচ্ছি? রিঅ্যাকশন পাচ্ছি। তাহলে এই m2 ভরের বস্তুর উপর যদি আমি সামনের দিকে যদি কি করি? ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে এই যখন উল্টো যখন রিঅ্যাকশন করবে, সেটা কি উপরের দিকে করছে কি? না। সেটা নিচের দিকে করছে কি? না। সেটা কোন দিকে করছে? যে আমি যেই লাইন বরাবর তাকে কি করেছিলাম, যেই লাইন বরাবর তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যে লাইন বরাবর ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, তার অপোজিট দিকে কি করছে? আমাকে সেই রিঅ্যাকশন ফোর্সটা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু না উপরের দিকে দিচ্ছে, না নিচের দিকে দিচ্ছে। তো এখান থেকে কি বলতে পারি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি হয়? একটা নির্দিষ্ট লাইন বরাবর হয়। দেখো যে এটা যদি ক্রিয়া বলে এটা সামনের দিকে, আর এটা যদি প্রতিক্রিয়া হয় এটা কি পিছন দিকে, তাহলে একটা নির্দিষ্ট লাইন বরাবর হচ্ছে, তাই কি না? নিশ্চয়ই এই যখন m2 ভরে যখন বস্তুটা যখন প্রতিক্রিয়া দেখাইছিল, তখন সেটা কিন্তু না উপরের দিকে না নিচের দিকে, জাস্ট কি করলো? পিছনের দিকে। ঠিক আছে? তো কি বলতে পারি ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই লাইন বরাবর কি হয়? ক্রিয়াশীল হয়। এটা হচ্ছে কি গেল। তো এবার চলে যাওয়া হচ্ছে কি নেক্সট হচ্ছে কি বৈশিষ্ট্য সম্পর্কে কি বলে। তো দেখো যে আমি এই সারফেসে কি করলাম? একটা এম ভরের হচ্ছে কি বস্তু অ্যাপ্লাই করলাম, একটা এম ভরের বস্তু কি করলাম? রেখে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো এই এম ভরের হচ্ছে বস্তু তার নির্দিষ্ট ভরের জন্য কি হবে? পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানবে, তাই কি না? তাহলে এই বস্তু হচ্ছে কি করবে? এই সারফেসের বরাবর নিচের দিকে কি হবে? mg ক্রিয়াশীল হবে। হুম। তো যেহেতু এই বস্তুটা হবে কি এই সারফেসের সঙ্গে কন্টাক্ট অবস্থায় আছে, তো আমরা নেক্সট হচ্ছে কি আলোচনা করব। এর পরবর্তী হচ্ছে কি, পরবর্তী বলতে এই টপিকটার পরে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার বল আলোচনা করব, সেখানে আমরা বলবো কি নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো কি করবে? এই সারফেসের সঙ্গে কন্টাক্ট অবস্থায় আছে, তো এই সারফেস কি করবে? এই বস্তুটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে হচ্ছে কি নরমাল ফোর্স, অর্থাৎ নরমাল রিঅ্যাকশন ফোর্স, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বল। এই ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে যদি বলি এই বস্তুটা কি আছে? স্থির অবস্থায় আছে,
কি বলি, স্থির অবস্থায় আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, তখন আমরা কি বলতে পারি না, এই যে নর্মাল রিয়াকশন এন ইকুয়ালস টু কি এমজি, অর্থাৎ যে সারফেস দ্বারা সেই বস্তুর উপর ক্রিয়াশীল নর্মাল রিয়াকশন কি করবে, বস্তুর যে ওয়েট ওজন সেটাকে কি করবে, ব্যালেন্স করবে। তাহলে এখান থেকে আমরা এন ইকুয়ালস টু এমজি পেয়ে গেলাম। তাহলে এই যে এন ইকুয়ালস টু এমজি, এটা ডাইরেকশন কোন দিকে, এমজি ডাইরেকশন নিচের দিকে, আর নর্মাল ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে আমরা কি বলতে পারি, এই নর্মাল আর হচ্ছে কি এই হচ্ছে কি ওয়েট, অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো রিয়াকশন, অ্যাকশন এন্ড রিয়াকশন পেয়ার, বলতে পারি কি অ্যাকশন এন্ড রিয়াকশন পেয়ার। নো, আমরা নর্মাল আর এই এমজি, অর্থাৎ এই যে হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে কিন্তু অ্যাকশন আর রিয়াকশন পেয়ার বলতে পারি না। কারণ কি, কারণ এটাই যে অ্যাকশন আর রিয়াকশন পেয়ার যদি হতে হয় তাহলে কি হতে হবে, তাদেরকে সমজাতীয় ফোর্স হতে হবে। কারণ নর্মালটা তো আলাদা ফোর্স আর এমজি তো আলাদা ফোর্স। তাহলে নর্মাল আর হচ্ছে কি এমজি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষীয় বল, কিন্তু অ্যাকশন রিয়াকশন পেয়ার হতে পারে না। তাহলে অ্যাকশন রিয়াকশন পেয়ার হতে গেলে কি হতে হবে, সমজাতীয় ফোর্স হতে হবে। তাহলে দেখো, এই যে এমভরের বস্তুটার উপর সারফেস যে নর্মাল অ্যাপ্লাই করেছে উপরের দিকে, তাহলে নিশ্চয়ই কি করবে, এই এমভরের বস্তুটা কি করবে, এই সারফেসের নিচের দিকে কি করবে, এই অ্যাপ্লাই করবে। তাহলে এই নর্মাল আর এই নর্মালটা হলো কি অ্যাকশন আর রিয়াকশন পেয়ার, নর্মাল আর এমজি নট অ্যাকশন এন্ড রিঅ্যাকশন পেয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি, যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা কি হতে হবে, সমজাতীয়, তাই তো। তাহলে এগুলো হলো কি কিছু জাস্ট হচ্ছে কি অ্যাকশন এবং হচ্ছে কি রিঅ্যাকশন পেয়ারের জাস্ট কিছু বৈশিষ্ট্য। তাহলে এগুলো সম্পর্কে হচ্ছে আমাদের আলোচনা করা হয়ে গেল। তো এবার আমাদের এই যে অ্যাকশন এবং হচ্ছে রিঅ্যাকশন পেয়ার, অর্থাৎ নিউটনের হচ্ছে কি থার্ড ল অফ মোশন আমরা পড়লাম। আমি একটু আগে বললাম যে এই নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু আমাদের বাস্তব জীবনে অর্থাৎ রিয়েল লাইফে কিন্তু অনেক কিছু করে থাকে। তো তার কিছু উদাহরণ সম্পর্কে আমি তোমাদের বলতে চেয়েছিলাম। তো অনেকগুলো উদাহরণ আমাদের বইয়ের মধ্যে ইনক্লুডিং আছে, অনেক উদাহরণ দেওয়া আছে। তো আমি জাস্ট কিছু কিছু উদাহরণ তোমাদের বলে দিচ্ছি, আর কিছু উদাহরণ তোমরা কি করবে, দেখে নিবে। তো আমি সর্বপ্রথম আমি তোমাদের সেই উদাহরণটা দিতে যাই যেগুলো আমার প্রতিনিয়ত, তোমরা যাই বলো, তুমি বলো, তোমার বাবা বলো, তোমার পরিবার যাই আছে, অর্থাৎ বলতে গেলে পৃথিবীর হচ্ছে কি প্রত্যেক হচ্ছে মানুষই কি করে এই জিনিসটা প্রতিনিয়ত কি অনুভব করে। যেমন তুমি প্রতিদিন হচ্ছে কি কোনো কিছু না করো, তুমি হাঁটো। তাহলে সেই যে হাঁটার সময় যখন আমরা হাঁটছি, তখন আমাদের কি করে, আমাদের হচ্ছে কি পাটা কি করে, যে ভূপৃষ্ঠের উপর তির্যক ভাবে কি করে ফোর্স অ্যাপ্লাই করে। এবার যখন তির্যক ভাবে ভূপৃষ্ঠের উপর ফোর্স অ্যাপ্লাই করলো, ঠিক তেমনি সেই ভূপৃষ্ঠটা কি করে, আমাদের উপর কি করে, সেই সেম পরিমাণে তির্যক ফোর্স অ্যাপ্লাই করে, যার জন্য হচ্ছে কি আমরা হাঁটার জন্য হচ্ছে কি উপক্রম হয়ে উঠি। তাহলে যদি কোনো একটা মসৃণ তল থাকতো, তাহলে সেই মসৃণ তলে কিন্তু আমরা হাঁটতে পারি না, তাই কি না, আমাদের পা কি হয়, পিছলে যায়, কারণ সেই পরিমাণ আমরা ফোর্সটা কিন্তু দিতে পারি না সারফেসকে, যার ফলে সেই তার উল্টো আমরা রিয়াকশন পাই না, ওই জন্য কি একটু হাঁটার অসুবিধা হয়। সেই জন্য আমরা কি করি, সেখানে আমরা মসৃণ কোন তলের উপর দিয়ে হাঁটতে আমাদের কি হয়, অসুবিধা হয়। এরকম উদাহরণ হচ্ছে কি গেল। ঠিক তেমনি যেমন দেখবে যে এখনকার দিনে যে আমরা মহাকাশে যে জেট প্লেন বা রকেট গুলো যে পাঠাচ্ছি, সেগুলো কিন্তু কি নিউটনের থার্ড ল অফ মোশনের হচ্ছে কি অ্যাকর্ডিং কি হয়, যে জেট প্লেন আর এই যে রকেটের কথা বলছি আমরা, তো সেখানে কি হয়, একটা কি থাকে, কম্বাসন হচ্ছে কি চেম্বার থাকে, তার দহন হচ্ছে কি প্রকোষ্ঠ থাকে। তাহলে সেখানে কি থাকে, কিছু কঠিন এবং হচ্ছে কি লিকুইড, সলিড এন্ড লিকুইড হচ্ছে জ্বালানি থাকে। সেই সলিড এবং হচ্ছে কি লিকুইড হচ্ছে জ্বালানিগুলো কি হয়, যখন হচ্ছে কি দহন হয়, দহনের ফলে তাদের থেকে নির্গত হচ্ছে কি গ্যাস খুব উচ্চ হচ্ছে চাপে এবং খুবই দ্রুত হচ্ছে ভেলোসিটি নিয়ে কি হয়, ভূপৃষ্ঠের দিকে গতিশীল হয়। এবং ভূপৃষ্ঠের দিকে গতিশীল হওয়ার জন্য সে ফোর্সগুলো যখন অতি অতি উচ্চ চাপে এবং হচ্ছে কি গ্যাসের যখন ভেলোসিটিতে নির্গত হয়, বের হয়, যার ফলে কি হয়, রকেট এবং হচ্ছে কি জেট প্লেন গুলো কি হয়, একটা উপরের দিকে একটা ফোর্স কি হয়, প্রয়োগ পায়, অর্থাৎ আপথ্রাস্ট ফোর্স যেটাকে বলে, সেটা হচ্ছে কি পায়, যার জন্য কি হয়, তারা উপর দিকে উঠতে থাকে। তো এগুলো কিছু হচ্ছে উদাহরণ গেল, এগুলো তোমরা একটু একটু বইয়ে আছে, তোমরা হচ্ছে কি দেখে নিবে। নৌকা পাড়ার দেখছি যে কোনো নৌকা থেকে যখন আমরা কি করি, যখন তীরে হচ্ছে কি লাফ দিই, তখন নৌকাকে আমরা কি করি, পিছন দিকে ফোর্স অ্যাপ্লাই করি, যার ফলে কি হয়, আমরা সামনের দিকে ঝুঁকে যাই আর নৌকাটা কি হয়, পিছন দিকে চলে যায়। এগুলো দেখেছি আমরা উদাহরণ। তো হ্যাঁ, ঠিক আছে।
আরো কিছু কিছু উদাহরণ আছে, সেগুলো তোমরা একটু হচ্ছে দেখে নিবে। অত খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট কিছু আইডিয়া বা জ্ঞানের জন্য তোমরা হচ্ছে কি একটু দেখে নিবে। তো আমাদের হচ্ছে কি এখন আলোচনার বিষয় হলো এটা, যে দেখো যে কোনো একটা বস্তুকে সাধারণ যদি আমি এই ডাস্টারটাকে কি করি, আমি যদি এই ডাস্টারটাকে এখান থেকে জাস্ট যদি কি করে রিলিজ করে দিই, জাস্ট যদি কি করে ছেড়ে দিই, তাহলে কি হবে, এই ডাস্টারটা নিচের দিকে গতিশীল হবে, তাই কি না? নিচের দিকে পড়ে গেল, নিচের দিকে কি হবে, গতিশীল হলো। তো এই ডাস্টারটা আমরা কি দেখছি, যে এই ডাস্টারটা কি করে নিচের দিকে গতিশীল হচ্ছে, তাই কি না, নিচের দিকে কি পড়ছে। তাহলে অবশ্যই এই ডাস্টারটাকে কি করছে পৃথিবী, তার হচ্ছে কি অভিকর্ষের টানে, অর্থাৎ অভিকর্ষের যে বল দিয়ে কি করছে নিচের দিকে টানছে। তাহলে আমরা যদি এই জায়গাটায় যদি কি করি, যে নিউটনের হচ্ছে কি থার্ড ল অফ মোশন অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যে পৃথিবী এই যে ডাস্টারটা আছে, এই ডাস্টারটার উপর কি করছে, একটা অ্যাকশন, একটা ক্রিয়া করছে, কি অভিকর্ষণ যে বল দিয়ে কি করছে নিচের দিকে টানছে, তার নিচের দিকে কি করছে টানছে। তাহলে অবভিয়াসলি তাহলে এই ডাস্টারটা কি করবে, অবজেক্টটা কি করবে, নিউটনের থার্ড লস অফ মোশন অনুযায়ী কি বলতে পারি, যে এই পৃথিবীকেও কি করবে, তার নিচের দিকে টানবে, তাই কি না? তো এখন আমাদের কোশ্চেন হলো এটাই, যে যদি বস্তুটাকে যদি পৃথিবীটা নিচের দিকে টানে, তাহলে পৃথিবীটা বস্তুটা কি করছে, পৃথিবীটা নিজের দিকে টানছে, তাই কি না, অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল অফ মোশন। তো কেন আমরা পৃথিবীকে এই বস্তুটার দিকে আসতে দেখছি না, কেন আমরা বস্তুটাকে পৃথিবীর দিকে পছন্দ হয়ে দেখছি, এর কারণ কি? তো এই কারণটা আমরা একটু কি ভালোভাবে কি থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি। দেখো যে এফ ইকুয়ালস টু কি এম এ, তাই কি না? তাহলে আমরা এই বস্তুটার ক্ষেত্রে আলোচনা করছি, যে ডাস্টারটা ভর কত ছিল এম, এই বস্তুর এটা কি নিচের দিকে পথশীল হচ্ছে, ঠিক আছে? তো এর ভর হলো অবজেক্ট দ্বারা, এবং হচ্ছে কি আর্থের হচ্ছে কি মাস হলো এমই, মাস অফ হচ্ছে কি আর্থ, মাস অফ আর্থ। হুম। তো যদি আমরা অ্যাকশন এবং হচ্ছে রিঅ্যাকশন পেয়ার দেখি, তাহলে কি দেখি, সেখানে কি বলেছিলাম, যে ইকুয়াল এন্ড অপোজিট, মানে ডাইরেকশন কি থাকবে, অপোজিট থাকবে, কিন্তু তাদের ম্যাগনিটিউড কি হবে, সমান হবে, তাই কি না? তাহলে আমি যদি এটা বস্তুর ক্ষেত্রে ধরি, তাহলে আমরা এখান থেকে এফ হচ্ছে কি সমান সমান কি বলতে পারি, মাস অফ অবজেক্ট এন্ড অ্যাসিলেশন অফ অবজেক্ট বলতে পারি। আবার এটাকে যদি আমরা কি করি, যে আর্থের হচ্ছে কি দেখি, যে কি করছে বস্তুটা হচ্ছে কি আর্থকে নিচের দিকে টানছে, যেহেতু প্রতিক্রিয়া বল আর ক্রিয়া বলের জন্য, তাহলে এখান থেকে বলতে পারি কি মাসের হচ্ছে কি মাস অফ আর্থ এন্ড অ্যাসিলেশন অফ আর্থ বলতে পারি। তাহলে এই যে দুইটাই ফোর্স, এই দুইটাই ফোর্স কি ইকুয়াল এন্ড অপোজিট, অপোজিটটা আসে ডাইরেকশনের জন্য, কিন্তু ম্যাগনিটিউড কি থাকবে, ইকুয়াল থাকবে। তাহলে আমরা দুটো কি করে কি করতে পারি, ইকুয়াল করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে মাস অফ অবজেক্ট অ্যাসিলেশন অফ অবজেক্ট ইকুয়ালস টু মাস অফ আর্থ এন্ড অ্যাসিলেশন অফ কি আর্থ। তাহলে এখান থেকে আমি এই জিনিসটা বলতে পারি, যে অ্যাসিলেশন অফ অবজেক্ট অ্যাসিলেশন অফ আর্থ equals to mass of earth by mass of object। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে মাস ইনভার্সলি প্রপোর্শনাল টু, বা অ্যাসিলেশন বলতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই কি এম, তাই কি না? তো আমরা যদি এখানে কম্পেয়ার করি, তাহলে মাস অফ আর্থ, আর্থের হচ্ছে কি মাস, অর্থাৎ ধরতে গেলে পৃথিবীর হচ্ছে কি ভর বস্তুর থেকে কি অনেক 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 বেশি। তাহলে মাস অফ আর্থ গ্রেটার 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 ইকুয়ালস টু কি মাস অফ অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট থেকে কি যে পৃথিবী আছে তার হচ্ছে কি ভর কিন্তু খুবই হচ্ছে কি বেশি। তাহলে ভর যদি বেশি হয়, খুবই যদি বেশি হয়, তাহলে অ্যাসিলেশন হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু। তাহলে মাস যদি খুবই হচ্ছে কি বেশি হয়, তাহলে অ্যাসিলেশন কি হবে, খুব কি হবে, কম হবে, নেগলিজেবল হবে। তাহলে এক্ষেত্রে মাসের হচ্ছে কি, অর্থাৎ আর্থের অর্থাৎ পৃথিবীর হচ্ছে মাস কিন্তু খুবই হচ্ছে কি বেশি। তাহলে এই মাস, এই হচ্ছে কি মাস, অর্থাৎ এই ভরের হচ্ছে কি করসপন্ডিং এই আর্থের যে অ্যাসিলেশন আসবে সেটা কি হবে, খুব কম। তাহলে যদি হচ্ছে কি আর্থের যদি অ্যাসিলেশন খুব হচ্ছে কম হয়, তাহলে তার হচ্ছে কি যে ভেলোসিটির পরিবর্তন, অর্থাৎ অ্যাসিলেশন মানে কি ভেলোসিটির পরিবর্তন, প্রতি সময় একক সময়ে বস্তু ভেলোসিটির পরিবর্তন, তাহলে তার ভেলোসিটির পরিবর্তনটা কি হবে, খুব নেগলিজেবল হবে। তাহলে সেই জন্যই কি আমরা কিন্তু পৃথিবীকে কি করি,
অন্যদিকে আসতে দেখছি না। পৃথিবীর মধ্যে যতগুলো বস্তু আছে সে কি তার নিজের দিকে টানছে, কিন্তু অবশ্যই নিউটনের হচ্ছে কি থার্ড ল অনুযায়ী সে পৃথিবীকেও কি করছে, সেই বস্তুটা কি করছে, একটা ফোর্স নিয়ে টানার চেষ্টা করছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। এই জন্য অ্যাসিলেশন কি খুব কম, যার জন্য ভেলোসিটি পরিবর্তন কি আসে, খুব কম আসে। বুঝা গেল? তো এটা হলো কি নিউটনের হচ্ছে কি থার্ড ল অফ হচ্ছে কি মোশন সম্পর্কে হচ্ছে কি ধারণা বা হচ্ছে কি আইডিয়া। তো এই নিউটন হচ্ছে কি ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া করা হয়ে গেল, ঠিক আছে। তো অবশ্যই আমাদের হচ্ছে কি মেইন হচ্ছে ব্যাপার হচ্ছে থাকবে হচ্ছে কার উপর, ফোর্সের উপর। যে আমরা এই নিউটনের হচ্ছে কি সূত্রগুলো থেকে হচ্ছে ফোর্স সম্পর্কে অনেক আইডিয়া পেলাম, অনেক আইডিয়া পেলাম। তো এর পরবর্তী আমরা টপিক আলোচনা করব কি বিভিন্ন প্রকার বল সম্পর্কে, যে ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, বিভিন্ন প্রকারের বল। বিভিন্ন প্রকারের বল, বল সম্পর্কে ধারণা তো নিলাম, যে নিউটন হচ্ছে তার গতিসূত্রগুলো থেকে ফোর্সের অনেক ধারণা দিয়েছে। তো সেই ফোর্সের তো ধারণা দিয়েছে, তো সেই ফোর্সগুলো কত ধরনের হতে পারে। যেমন প্রথম লেকচার আমরা আলোচনা করেছি আমাদের দৈনন্দিন জীবনে জানা আমরা দুইটা ফোর্স সম্পর্কে পড়েছিলাম, একটা ব্যালেন্স ফোর্স আর একটা আনব্যালেন্স ফোর্স বা এফেক্টিভ ফোর্স। সেগুলো হচ্ছে কি আমাদের জানা বা দৈনন্দিন জীবনে এসব যদি কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করার পরে যদি বস্তুর কোনো সরণ না হয় বা ডিস্টেন্স যদি মুভ না করে, তাহলে তার সেখানে দেখেছিলাম সেই বস্তুটা কি আছে, প্রতিমিত, সেই বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো কি প্রতিমিত বল, বা যেগুলোকে আমরা বলছি কি ব্যালেন্স ফোর্স। আর আনব্যালেন্স ফোর্স অর্থাৎ বস্তুর উপর ক্রিয়াশীল যতগুলো বল আছে তাদের নেট ফল যদি জিরো না আসে, তাদেরকে সেই সমস্ত ফোর্সগুলোকে একত্রে আমরা কি বললাম, অপ্রতিমিত বল বা আনব্যালেন্স ফোর্স বা ইফেক্টিভ ফোর্স বলেছিলাম। কিন্তু আমরা এই যে প্রকৃতিতে বা তাদের হচ্ছে কি ধর্মের হচ্ছে ভিত্তিতে দেখি, যে ফোর্সের হচ্ছে ধর্মের হচ্ছে ভিত্তিতে, বা এই যে প্রকৃতিতে হচ্ছে কত ধরনের হচ্ছে ফোর্স আছে তার উপর যদি আমরা ভিত্তি করে যদি দেখতে চাই, তাহলে আমরা হচ্ছে কি দুই ধরনের হচ্ছে কি ফোর্সের হচ্ছে কি আইডিয়া হচ্ছে কি পাবো। কয় ধরনের? দুই ধরনের হচ্ছে কি বলের, দুই ধরনের হচ্ছে বলের হচ্ছে কি ধারণা। তো ফার্স্ট আমরা যে বল সম্পর্কে আইডিয়া করব সেটাকে আমরা হচ্ছে কি বলছি কি স্পর্শজনিত বল। স্পর্শজনিত বল যেটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে কি কন্টাক্ট ফোর্স। দুই নাম্বার যে বল সম্পর্কে আমরা আলোচনা করব সেটাকে বলা হয় কি ক্ষেত্রজনিত বল, বা তার আরেকটা নাম হলো কি অস্পর্শজনিত বল। যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি কি নন কন্ট্যাক্ট ফোর্স অর ফিল্ড ফোর্স। তাহলে এই দুটা বল সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাই। একটা হলো স্পর্শজনিত বল যেটাকে আমরা কন্টাক্ট ফোর্স বলছি, আর একটা হলো ক্ষেত্রজনিত বা অস্পর্শজনিত যেটাকে আমরা বলছি কি নন কন্টাক্ট ফোর্স অথবা কি বলি আমরা ফিল্ড ফোর্স। তো এখন আমাদের কাছে কোশ্চেন হলো কি আমরা এই দুটো ফোর্স সম্পর্কে ডিটেইলস ভাবে আলোচনা করব। তো হোয়াট ইজ দ্য কন্টাক্ট ফোর্স, স্পর্শজনিত বলটা কি, আবার এই স্পর্শজনিত বলের মধ্যে আর কি কি বল পড়তে পারে সেগুলো ডিভাইড দেখবো, সেগুলো ভাগ দেখবো। তারপরে চলে যাবো ক্ষেত্রজনিত বল। এই ক্ষেত্রজনিত বল বা অস্পর্শজনিত বল বলতে আমরা কোনগুলোকে বলবো, এদের মধ্যে কোন কোন বল পড়বে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা আলোচনা করতে শুরু করি কি ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট কি কন্টাক্ট হচ্ছে কি ফোর্স। আমরা প্রথমে আলোচনা করব কি স্পর্শজনিত বল। স্পর্শ জনিত বল অর্থাৎ কন্টাক্ট ফোর্স। তো হোয়াট ইজ দ্য কন্টাক্ট ফোর্স, কন্টাক্ট ফোর্স আমরা কখন বলবো। তো ধরে নাও যে কন্টাক্ট ফোর্স অর্থাৎ স্পর্শজনিত বল মানে আমরা বুঝতে পারছি কি যে যদি একটা বস্তু আর একটা হচ্ছে বস্তুর সঙ্গে কি থাকে সংস্পর্শে থাকে, তাহলে স্পর্শজনিত মানে কি দুটা জিনিস আমাদের রিকোয়ার্ড, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু, তাহলে একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু যখন কি থাকবে কন্ট্যাক্ট থাকবে অর্থাৎ সংস্পর্শে থাকবে, তাহলে সেই সংস্পর্শে থাকাকালীন
ওই বস্তু দুটা একে অপরের উপর যে বল প্রয়োগ করবে, তাই তো, সেই বলগুলো হবে কি স্পর্শজনিত বল বা কন্টাক্ট ফোর্স। তাহলে এইরকম হচ্ছে কি কয় রকম হচ্ছে কি ফোর্স হতে পারে, যে একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে আসে, তাহলে কি রকম হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তো তাদের হচ্ছে কি একটু প্রভাবের সম্পর্কে আমরা আলোচনা করে নিই। তো ফার্স্ট আমরা এই স্পর্শজনিত বলের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব কি নরমাল রিঅ্যাকশন, অর্থাৎ লম্ব পদক্ষীয় বল। কি লম্ব প্রতিক্রিয়া বল, বা যেটাকে আমরা বলি নরমাল রিঅ্যাকশন। সো ইজি, চলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি নরমাল রিঅ্যাকশন কি। তো টেবিল তো বানানোর ইচ্ছে নেই, টেবিল বানানোর ইচ্ছে করলে বানাতে পারবো না। তো জাস্ট ধরে নাও যে এটা একটা টেবিল। তো এই টেবিলের উপর তুমি একটা বস্তু রেখে দিয়েছো, এম ভরা একটা বস্তুকে তুমি কি করছো রেখে দিয়েছো। তাহলে যখন তুমি কোনো একটা বস্তুকে যখন টেবিলের উপর রেখে রাখো, তাহলে ওই বস্তুটা নিচের দিকে পড়ে যায় কি? নিচের দিকে পড়ে যায় না। তো কেন পড়ে যায় না? তাই তো, কেন পড়ে যায় না? তাহলে যখন আমি সেই বস্তুটাকে কোনো একটা টেবিলের উপর রেখে দেই, যেই জায়গায় রাখি সেই জায়গায় কি থাকে? ফিক্স থাকে। যদি আমরা কোনো রকম ফোর্স যদি অ্যাপ্লাই না করে থাকি, জাস্ট রেখে দিলাম, যদি সেই টেবিলের কি হয়, সেই বস্তুর ওজনটাকে যদি ধারণ করার ক্ষমতা থাকে, তাহলে সেই কিন্তু টেবিলটা কিন্তু অবশ্যই সেই বস্তুটাকে ধরে রাখতে পারবে। তাহলে অবভিয়াসলি এই বস্তুটাকে যখন আমি এখানে রেখে দিয়েছি, তাহলে এই বস্তু নিচের দিকে অর্থাৎ টেবিলের উপরে নিচে বল প্রয়োগ করবে, তাই তো। তাহলে যদি এই বস্তুটা যদি ইনিশিয়ালি রেস্ট অবস্থায় থাকতে চায় এই পয়েন্টে, তাহলে এই এমজিটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এই এমজিটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি এইদিকে ফোর্স দরকার, এইদিকে ফোর্স দরকার, না উপর দিকে ফোর্স দরকার? অবভিয়াসলি আমাদের না এইদিকে ফোর্সের দরকার হবে না এইদিকে ফোর্সের দরকার হবে, আমাদের কি হবে উপরের দিকে কি হবে ফোর্সের দরকার হবে। তো কি করবে, যে এই যে কন্ট্যাক্টে আছে, কার সঙ্গে কন্ট্যাক্টে আছে? এখানে টেবিলের হচ্ছে কি সঙ্গে এই বস্তুটা কি আছে? কন্ট্যাক্ট অবস্থায় আছে, অর্থাৎ স্পর্শ অবস্থায় আছে। তাহলে স্পর্শজনিত বল বলছি কেন? কারণ টেবিলের সঙ্গে বস্তুটা কি আছে? কন্ট্যাক্ট। তাহলে স্পষ্ট বলতে অবশ্যই দুটা বস্তুর কিন্তু রিকোয়ারমেন্ট হবে, অবশ্যই প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে যদি এই এমজিটাকে ব্যালেন্স করতে চাই, তাই কি না? তো কি করবে, এই যে সারফেস, যে টেবিলের যে সারফেসটা আছে সেটা কি করবে, এই বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা হলো কি এন। এই এনটাই এখন হচ্ছে কি কি করবে, এই এমজিটাকে হচ্ছে কি করবে, ব্যালেন্স করে নেবে। সেই জন্য তো ওই টেবিলের উপর ওই বস্তুটা কি থাকে? রেস্ট অবস্থায় থাকে। তো দিস ইজ ফোর্স। এই যে টেবিলটা, এই যে টেবিলটা, টেবিলের হচ্ছে কি সারফেসটা এই এম ভরের বস্তু হচ্ছে কি অপোজিট দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই করলো, ঠিক আছে, তার ওয়েটটাকে কি করার জন্য, ব্যালেন্স করার জন্য, এটাকে বলছে কি নর্মাল হচ্ছে কি রিয়াকশন বা লম্ব হচ্ছে কি প্রতিক্রিয়া বল। বোঝাতে পেরেছি যে লম্ব প্রতিক্রিয়া বলটা কি? তাহলে একটা হচ্ছে কি সারফেস বা একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু যখন কি থাকে, কন্ট্যাক্ট অবস্থা থাকে, তাহলে ওই কন্ট্যাক্ট হচ্ছে কি সারফেসের হচ্ছে কি অ্যালং যে ফোর্স হচ্ছে কি কন্ট্যাক্টের হচ্ছে কি সারফেস, যে কন্ট্যাক্ট সারফেস আছে তার হচ্ছে কি, দেখো এটা হলো কন্ট্যাক্ট সারফেস। তাহলে এই যে নরমালটা অ্যাপ্লাই করেছি, এই নরমালটা কি এই কন্ট্যাক্ট সারফেসের কি এইদিকে, নাকি কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে কি আছে? পারপেন্ডিকুলার আছে না? তাহলে অবশ্যই মনে রাখবে যে লম্ব প্রতিক্রিয়া, তার নরমাল রিঅ্যাকশন কি থাকবে? অলওয়েজ যে কন্ট্যাক্ট সারফেস থাকবে সেই কন্ট্যাক্ট সারফেসে কি থাকবে? পারপেন্ডিকুলার থাকবে, এরকম থাকবে পারপেন্ডিকুলার, কখনো এরকম হবে না। এটা হলো কি তোমার নরমাল হচ্ছে কি রিঅ্যাকশনের একটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য, যে নরমাল রিঅ্যাকশন যদি কোনো বস্তুর উপর লাগে, তাহলে সে কি লাগবে? অলওয়েজ কি থাকবে, যে সারফেস আছে সেই সারফেসের কি থাকবে? পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব ভাবে থাকবে। তো এটা হলো হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বা নরমাল হচ্ছে কি রিঅ্যাকশন। কি বলবো, যে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল সর্বদা স্পর্শ তলের লম্ব হবে, তাই তো। এই জিনিসটা আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। তো লম্ব সম্ভব প্রতিক্রিয়া বল সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিলাম। এরপরে আমরা আলোচনা করব কি ফ্রিকশন ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল সম্পর্কে। বি নাম্বার আলোচনা করব কি ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স। হুম
তো অবশ্যই কি লাগবে, কন্টাক্ট লাগবে। তো কন্টাক্ট লাগার জন্য কি করলাম, জাস্ট ইমাজিনারি টেবিল তৈরি করে নিলাম। এবার এই টেবিলের মধ্যে কি করলাম, আমি একটা এম ভরের বস্তুকে রেখে দিলাম, কন্টাক্ট অবস্থায় আছে। তো এখন কি করলাম, আমি টেবিলের উপর একটা বস্তুকে রেখে কি করছি, আমি এই বস্তুটা কি করছি, সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করছি। হুম। তো যদি বস্তুর মাস যদি খুবই বেশি হয়, খুবই কম হয়, খুবই কম হলে আমি খুব তাড়াতাড়ি তাকে কি করবো, মোশন করার চেষ্টা করবো, মোশন করতে পারবো। তো এই বস্তুর উপর আমি সামনের দিকে কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি, অর্থাৎ এই বস্তুটাকে আমি ঠেলছি সামনের দিকে, ফোর্স অ্যাপ্লাই করি। তাহলে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করে যদি বস্তুটাকে ঠেলে নিয়ে যেতে চাই, তাহলে কি আমাদের কিছুটা কি করতে হয়, কার্য করতে হয়, কিছুটা শক্তি খরচ করতে হচ্ছে। তাহলে কিছুটা শক্তি আমাদের কেন খরচ করতে হচ্ছে, কেন আমাদের হচ্ছে কি বেশি হচ্ছে কি ফোর্স প্রয়োগ করতে হচ্ছে। তাহলে যদি সারফেসটা, যে টেবিলের সারফেসে আমরা রেখেছি সেটা যদি মসৃণ হতো, তাহলে হচ্ছে কি একটু ফোর্স অ্যাপ্লাই করে চলে যেত, আমাদের বেশি শক্তি খরচ করতে হতো না, বেশি আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হতো না। তার মানে হচ্ছে কি, অবশ্যই আমরা যখন এই বস্তুটাকে যখন কি করছি, এই হচ্ছে কি সারফেসের সঙ্গে কন্টাক্ট অবস্থায় রেখে যদি তাকে আমি গতিশীল করার চেষ্টা করছি, তাই কি না। দেখো আমি সামনের দিকে নিয়ে যাওয়ার কি করছি, চেষ্টা করছি, কিন্তু হচ্ছে কি বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে আমাদের কি হচ্ছে, একটু করে কষ্ট হচ্ছে। তাই কষ্ট হওয়ার কারণটা কি, এর কারণটা হলো কি, এই যে সারফেসের সঙ্গে কন্টাক্ট অবস্থায় আছে, তাহলে এই হচ্ছে কি সারফেসের সাপেক্ষে কি হচ্ছে, এই এমভরের বস্তুটা গতিশীল হতে যাচ্ছে। তো এই সারফেস তো এর সঙ্গে যখন একদম ইকুইলিব্রিয়ামে ছিল, এ তো স্যাটিসফাই, এ কি চাইবে যে আমি এই বস্তুটাকে আমার সাপেক্ষে গতিশীল হতে দেই, চাইবে না, এ থাকবে কি তুই আমার কাছে থাক, তোকে যেতে দিব না। তো কি করে, এই যে সারফেসটা আছে, এই সারফেসটা যখনই দেখে যে এই ভরের বস্তুটা কি হচ্ছে, তার সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তখনই কি করে, এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে দেয় পিছনের দিকে। যেই দিকে বস্তুটাকে তুমি গতিশীল করছো, এই কন্টাক্ট সারফেসে থাকার জন্য কি এই টেবিলের যে সারফেস, এই তলটা আছে, কি করবে, এই বস্তুর উপর যেদিকে মোশন করার চেষ্টা করছি, গতিশীল করার চেষ্টা করছি, তার অপোজিট দিকে কি করছে, একটা উল্টো ফোর্স লাগিয়ে দিচ্ছি, তাই কি না। দিস ফোর্স ইজ কল্ড ফ্রিকশন ফোর্স। ওকে, কারণ আমরা কি করছি, এই টেবিলের উপর দিয়ে কি করছি, তাকে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ হিসেবে, ঘর্ষণ ঘর্ষণ দিয়ে কি করছি, নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কি করছে, তার গতিটাকে বাধা দিচ্ছে, সে যেতে দিয়ে যাচ্ছে না, তার জন্য কি করছে, উল্টো এর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, যেই ফোর্সটাকে আমরা বলছি কি ঘর্ষণ বল, বা হচ্ছে কি ফ্রিকশন হচ্ছে কি ফোর্স। তাহলে এই যে ফ্রিকশন ফোর্সের হচ্ছে ডাইরেকশন, কি হচ্ছে, এই ফ্রিকশন ফোর্সের হচ্ছে ডাইরেকশন কি করছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো বলছি, যে ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন কি হয়, অলওয়েজ যে বস্তু যেদিকে গতিশীল হচ্ছে, যার যেদিকে আমরা গতিবেগ বা যেদিকে আমরা গতিশীল করার চেষ্টা করছি, ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন কি হবে, তার অপোজিট দিকে, তার হচ্ছে কি বিপরীত দিকে। বোঝা গেল কি। তাই এটা হলো কি ফ্রিকশন ফোর্স সম্পর্কে হচ্ছে কি আইডিয়া, বা হচ্ছে আইডিয়া। তো এই ফ্রিকশন হচ্ছে কি ফোর্স আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা যখন ক্লাস 11 হচ্ছে করবো, তখন সেখানে কি হচ্ছে কি পড়বো, জাস্ট শুধু এখন একটু বলে দেই, এই ফ্রিকশন ফোর্স আবার কি দুই ধরনের হতে পারে, তিন ধরনের পড়বো, তিন ধরনের পড়বো। একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, আর একটা হলো হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন, আর একটা হলো কি রোলিং ফ্রিকশন। তো আমাদের সিলেবাস এগুলো ইনক্লুডিং নেই, আমরা যখন ক্লাস 11 হচ্ছে যাবো, তখন এগুলো হচ্ছে কি বেসিক হচ্ছে কি ডিটেলস সম্পর্কে আলোচনা করব। জাস্ট তোমরা হচ্ছে কি জেনে নাও যে ফ্রিকশন ফোর্স বলে একটা কি হয়, ফোর্স থাকে, যার হচ্ছে ডাইরেকশনটা কি থাকে, আমরা বস্তু যেই দিকে গতিশীল হবে তার অপোজিট দিকে। এগুলো আমরা হচ্ছে কি ডিটেলস আলোচনা করবো ক্লাস 11 এ। তো নেক্সট যে ফোর্স সম্পর্কে আমরা পড়বো সেটা হলো কি টেনশন ফোর্স, এটাকে বাংলাকে আমরা বলি কি টান বল। টেনশন ফোর্স, তাহলে কি এই টেনশন ফোর্স, কি এই টান বল, এটা আবার কখন হবে, তাই কি না। তো চলো, তো আমি কি করলাম, যে একটা উপরে কোনো একটা ছাদের থেকে কি করলাম, একটা দড়ি, একটা দড়ির সাহায্যে কি করলাম, একটা ইনভলভের বস্তুকে কি করলাম, ঝুলিয়ে দিলাম। তাহলে এই এম ভরের বস্তুটাকে যখন আমি ছাদ থেকে কোনো একটা দড়িতে হচ্ছে বেঁধে এইভাবে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে এই বস্তুর নিচে দিকে কি করছে, এমজি কাজ করবে। হুম। তাহলে নিশ্চয়ই এই বস্তুর এমজি যখন হচ্ছে কি কাজ করবে, তখন এই দড়িটা কি টান টান অবস্থায় থাকবে। হুম। যদি বস্তুর ভরটা খুব বেশি হয়ে যায়, তাহলে দড়িটা কি ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ধরলাম যে আমি এমন এক ভরের বস্তুকে অ্যাপ্লাই করেছি যে এই দড়িটাকে ছিঁড়তে পারবে না, বা এই দড়িটাকে হচ্ছে কি ছেড়ে দিতে পারবে না। হুম। তো এই অবস্থায় অবভিয়াসলি যখন এই বস্তুটা নিচের দিকে পতনশীল হচ্ছে না, পড়ছে না,
তাহলে নিশ্চয়ই এই দড়িটা এই বস্তুর যে এমজি নিচের দিকে ক্রিয়াশীল এমজি এই বলটাকে সে কি করছে, ব্যালেন্স করছে, তাই কি না? তো কি হয় যে যখনই হচ্ছে কোনো একটা দড়ির সাহায্যে বা স্প্রিং বল বা এটা বলে রব বলে, ঠিক আছে, যখনই কি করি বা তারের সাহায্যে যখন আমরা কোনো একটা বস্তুকে কি করি ঝুলিয়ে দিই, তখন কি হয় সেই বস্তুর বা এই যে দড়ির হচ্ছে কি লেন্থ, এই লেন্থের হচ্ছে কি দিক বরাবর একটা হচ্ছে কি নতুন একটা ফোর্স হচ্ছে কি কাজ করে, যেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে কি টেনশন ফোর্স, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি টি। সবসময় কিন্তু এই টেনশন ফোর্স কাজ করবে না, তুমি যখনই কোনো দড়ির সাহায্যে বলো, স্প্রিং সাহায্যে বলো, আর যদি তুমি কি বলো একটা তারের সাহায্যে বলো, যদি কি করো কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দাও, তবে সেক্ষেত্রে এই টেনশন ফোর্সের হচ্ছে ব্যাপারটা কিন্তু হচ্ছে কি আসবে, বোঝা গেল কি? এক্ষেত্রে কিন্তু কি আছে, কন্ট্যাক্ট আছে, দেখো যে এই পয়েন্টে দড়ির সঙ্গে এই বস্তু কি আছে, কন্ট্যাক্ট অবস্থা আছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্য অবস্থা যদি বলি, সাম্য অবস্থায় যদি বলি টি ইকুয়ালস টু কি এমজি, অর্থাৎ এই দড়ির জন্য যে টেনশনটা ক্রিয়েট হচ্ছে, টেনশন ফোর্সটা, এই টেনশন হচ্ছে ফোর্সটা বস্তুর যে ওয়েট অর্থাৎ ওজন সেটাকে কি করছে, ব্যালেন্স করছে। তাহলে এই যে টেনশন ফোর্সের যে ডাইরেকশনটা, তাহলে ডাইরেকশন অফ হচ্ছে কি টেনশন ফোর্স কি করে, ডাইরেকশনটা কোন দিকে, যে দড়িটা আছে, যে তো ওয়্যারটা আছে বা তারটা আছে, তার কি হয়, লেন্থের অ্যালং হয়। তাহলে এখান থেকে বলতে পারি কি, যে ডাইরেকশন অফ অর্থাৎ টান বলের অভিমুখ সর্বদা দড়ির দৈর্ঘ্য বরাবর হয়। তাহলে দেখো এই যে টেনশন ফোর্সটা, এই টেনশন ফোর্সটা কি করছে, এমজি ভরের বস্তুকে টানছে না, পুল করছে কিনা বলো, এই ধরে টানছে, কি নিচের দিকে ফেলে দিচ্ছে, কি পুশ করছে, কি পুশ করছে না। তাহলে টেনশন ফোর্স কি হয়, অলওয়েজ কি হয়, পুলিং ফোর্স হয়। কি টেনশন ফোর্সটা এক ধরনের হচ্ছে কি পুলিং ফোর্স, নট পুশিং, অর্থাৎ এটা ঠেলা বল না, এটা হলো কি টান বল, ওই জন্য এর নাম হচ্ছে কি টান বল। তো আমরা হচ্ছে কি টেনশন ফোর্স সম্পর্কে আলোচনা হচ্ছে কি করলাম। তো পরবর্তী বা নেক্সট হচ্ছে যে বল সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হলো কি ইমপ্যাক্ট অর কলিশন অর্থাৎ সংঘাত বল। তো কি সেই বলটা, দেখো আমরা ছোটবেলায় অনেকেই রবারে বল দিয়ে খেলা করতাম, তাই কি না, যে একটা রবারে বল নিতাম, রবারের বলটা নিয়ে কি করতাম, নিচের দিকে সরিয়ে দিতাম। তো ছুঁয়ে দেওয়ার পর কি দেখতাম, যে রবারের হচ্ছে কি বলটা কি হলো, সেই ভূপৃষ্ঠে বা যে হচ্ছে কি সারফেস থাকবে, সেই সারফেসে কন্ট্যাক্ট করার পর কি হবে, আবার উপর দিকে উঠে আসে, তাই কি না? তাহলে যখন আমি বস্তুটাকে বা ওই বলটাকে, রবারের বলটাকে যখন আমি কি করলাম, নিচের দিকে ছড়লাম, তো সে কি হলো, সেই মাটিতে বা হচ্ছে কি বা যাই বলি আমি, মাটিতে কি হলো, কন্ট্যাক্ট হলো কিছু সময়ের জন্য, এবার কন্ট্যাক্ট হওয়ার পর সেখান থেকে আবার কি আসলো, উপর দিকে উঠে আসলো। তাহলে এই যে হচ্ছে কি মাটির সঙ্গে বা সারফেস বা প্লেনের সঙ্গে যে কন্ট্যাক্টটা করছে, যে কলিশনটা করছে, যে ইম্প্যাক্টটা করছে, সেই ইম্প্যাক্টটা হয় কি ক্ষণস্থায়ীর জন্য হয়, টেম্পোরারির জন্য হয়। তাহলে ওই ক্ষেত্রে যে বলটা আমরা পাবো সেটাকে বলছি আমরা কি সংঘাত বল বা কলিশন ফোর্স, ঠিক আছে? তাহলে 4 নম্বর সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো 5 নম্বর আমরা যে বল সম্পর্কে আলোচনা করব সেটা হলো কি স্প্রিং ফোর্স। কি বললাম, সেটা হলো কি স্প্রিং হচ্ছে কি ফোর্স, স্প্রিং বল, স্প্রিং ফোর্স। তো কি স্প্রিং ফোর্সটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যে সাপোজ দেখো যে আমি এভাবে একটা স্প্রিং কিভাবে বেঁধে দিয়েছি, হুম, তো এটা ইনিশিয়ালি এইভাবে কি ছিল, স্প্রিংটা ছিল জাস্ট হচ্ছে কি নর্মাল বা হচ্ছে কি জেনারেল হচ্ছে কি স্প্রিংটা এইভাবে অবস্থায় আছে। তো আমি কি করলাম, 1 নম্বর হচ্ছে কি কেস, আমি এই স্প্রিংটাকে আমার কি হলো, ইচ্ছা হলো আমি এই স্প্রিংটাকে টানে লম্বা করে দিলাম, টানে কি করলাম, লম্বা করলাম। তাই এই পজিশন ছিল, তাহলে এখান থেকে কি হয়ে গেল, যার ফলে আমি যখন কি করলাম, প্রসারণ করলাম অর্থাৎ এক্সপেনশন করলাম, যার ফলে কি হলো, এই যে ইনিশিয়াল যে এভাবে যে স্প্রিংটা ছিল তার কি হলো, কিছু প্রসারণ ঘটলো। তো ধরলাম এটা হলো কত ঘটলো, এক্স ঘটলো, যে প্রসারণটা গেল, এটা কত ঘটলো, এক্স ঘটলো। হুম, তো আমি দ্বিতীয় একবার প্রসারণ করলাম, দ্বিতীয়বার আমার কি হলো, আবার ইচ্ছা হলো, আমি কি করলাম, একে ধরে এভাবে হচ্ছে কি করলাম, দাবিয়ে দিলাম, এভাবে কি করলাম, জাস্ট একে কি করলাম, এভাবে কম্প্রেস করে দিলাম। তো
কম্প্রেস করার ফল ইনিশিয়ালি এই অবস্থা ছিল, তো যার ফলে কি হলো, এটা কি হলো, এক্স পরিমাণ কি হলো, কম্প্রেস হয়ে গেল। তো এখন আমার কাছে কোশ্চিন, যে এই স্প্রিংটাকে যখন আমি হচ্ছে কি প্রসারণ করলাম, আবার কি করলাম, সংকোচন করলাম, তাহলে যদি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে এটা রাখি, তাহলে দেখি না যদি ছেড়ে দেই, তাহলে সে আবার ইনিশিয়াল তার স্পিডটাকে রিগেন করে নেয়, আবার সে তার ইনিশিয়াল পজিশনে চলে আসে, তাই কি না? দেখেছি তো আমরা যে স্পিনটাকে যখন প্লেন লম্ব করে নেই, আবার যখন ছেড়ে দেই, তখন কি স্পিন তার ইনিশিয়াল যে স্টেজ ছিল সেই স্টেজে আসার চেষ্টা করে। তাই তো এখান থেকে কি বলতে পারি, যে আমি যখন এই স্পিনটাকে যখন কি করছি, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে যখন কি করছি, প্রসারণ অর্থাৎ এক্সপেনশন করছি, তাহলে যখন এক্স যখন এক্সপেনশন করছি, তাহলে কি হবে, ও তার শেপটাকে রিগেন করার চেষ্টা করছে। তো অবভিয়াসলি কি করবে, তার এই দিকে হচ্ছে কি করবে, তার সাম্যাবস্থার দিকে অর্থাৎ ইনিশিয়াল যে পয়েন্টের দিকে ছিল সেই দিকে কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যাতে করে কি হয়, ওই ওই যে স্প্রিংটা তার ইনিশিয়াল শেপটাকে কি করে ফিরে পায়, তাই তো সেটার ব্যবস্থা করে। তো এক্ষেত্রে আমরা যদি বলি যে এই যে স্প্রিং ফোর্স, এই যে ফোর্সটা স্প্রিং এর ক্ষেত্রে লাগছে, আমরা যেদিকে ডিসপ্লেসমেন্ট করছি তার আমরা এইদিকে ধরে টানছি, তাই কি না? ডিসপ্লেসমেন্ট এদিকে করেছি, কিন্তু ফোর্স কোন দিকে, এইদিকে অ্যাপ্লাই হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করছি, এইদিকে হচ্ছে কি করছি, এই স্প্রিংটাকে কি হচ্ছে কম্প্রেস করছি, তাহলে কি করবে, এই স্প্রিংটা কি করবে, তার শেপটাকে রিগেন করার চেষ্টা করবে, যার জন্য কি হবে, এইদিকে হচ্ছে কি ফোর্স ক্রিয়াশীল হবে। তার জন্য আমরা এখান থেকে কি বলতে পারি, যে এই যে এফটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস অফ হচ্ছে কি এক্স, আমরা যেদিকে ডিসপ্লেসমেন্ট করব তার অপোজিট দিকে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই যে স্প্রিংটা তার হচ্ছে কি যে ইনিশিয়াল যে শেপটা ছিল সেই শেপটাকে কি করছে, রিগেইন বা হচ্ছে কি ফিরিয়ে আনতে পারছে। তো এই প্রপোর্শনাল চিহ্ন যদি আমি সরিয়ে দিই, তাহলে এখান থেকে চলে আসবে কি মাইনাস কে এক্স, এই যে কে, এটা হলো কি স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি, স্প্রিং হচ্ছে কি ধ্রুবক আমরা হচ্ছে কি বলি। তাহলে দেখো, তাহলে এই যে হচ্ছে কি স্প্রিং হচ্ছে কি ফোর্স, এই স্প্রিং হচ্ছে ফোর্সটা কিন্তু হচ্ছে কি স্পর্শজনিত বলের জন্য চলে আসছে, তাই কি না? আমরা কি করছি, যখন আমরা হচ্ছে কি হাত দিয়ে হচ্ছে কি টেনে তাকে লম্ব করার চেষ্টা করছি, তখন তো আসছে ফোর্সের ধারণাটা, তাই কি না? যদি না ধরতাম, যদি না টেনে লম্ব করতাম, কোনো কিছু যদি না করতাম, তাহলে ইনিশিয়াল স্টেটে থাকতো, না কোনো কিছু হতো না, শেপ ওর চেঞ্জ করতাম না, ওর উপর কি ফোর্স হচ্ছে কি লাগতো। তাহলে স্প্রিং ফোর্স সম্পর্কে আমাদের আইডিয়া হলো। তাহলে এই কয়টা ছিল আমাদের কি স্পর্শজনিত বল বা হচ্ছে কি কন্টাক্ট ফোর্সের কিছু হচ্ছে কি ফোর্সের হচ্ছে কি ধারণা। তো কন্টাক্ট ফোর্স সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। এরপর আমরা আলোচনা হচ্ছে কি করবো, কি অস্পর্শজনিত ফোর্স ও নন কন্টাক্ট ফোর্স, বা যেগুলো আমরা কি বলেছিলাম ক্ষেত্রজনিত বল। অস্পর্শ জনিত বল, বা ইংলিশে যেটাকে আমরা বলেছিলাম নন কন্টাক্ট ফোর্স। তাহলে অস্পর্শজনিত অর্থাৎ স্পর্শ না করে, তাই কি না, জাস্ট আমাদের শব্দের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো, এমন কিছু মুখস্থ করার কোনো বিষয় নেই, তাই না? তো স্পর্শজনিত বলতে কি, দুটা বস্তু যখন কি থাকবে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শ অবস্থা থাকবে, তখন ওই দুটা বস্তুর মধ্যে যে ফোর্সটা প্রয়োগ হবে একে অপরের উপর, তখন সেগুলোকে আমরা বলছি কি স্পর্শজনিত বল বা কন্ট্যাক্ট ফোর্স। তো এবার আমরা অস্পর্শজনিত বল সম্পর্কে আলোচনা করবো। মানে কি, নয়, অর্থাৎ দুইটা বস্তু যদি কি থাকে, যদি সংস্পর্শে না থাকে, যদি দুটা বস্তু সংস্পর্শে না থেকে যদি একে অপরের উপর ফোর্স লাগায় বা ফোর্স যদি কি করে অনুভব করে, তাহলে সেই বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্স গুলোকে আমরা বলবো কি অস্পর্শজনিত বল বা নন কন্টাক্ট হচ্ছে কি ফোর্স। তাই এরকম হচ্ছে কি কোনো ফোর্স কি আছে? হ্যাঁ, অবভিয়াসলি আছে। চলো আমরা আলোচনা করি। তো এক নাম্বার যে ফোর্স সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল, অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল। তো ওই অভিকর্ষীয় বলটা কি, যে ধরো যে এই যে এমন ভরের একটা বস্তু আমি এখানে রাখলাম, এবার এখান থেকে কিছুটা ডিস্টেন্সে আর ডিস্টেন্সে আমি কি করলাম, এখানে m2 ভরের একটা হচ্ছে কি করলাম বস্তু রাখলাম। তো আমরা অবভিয়াসলি হচ্ছে কি পড়বো, যত যাবো ধীরে ধীরে আমরা বড় ক্লাসে যখন যাবো, 9 এ পড়ছি, 10 এ যাবো, 11 যাবো, 12 এ যাবো, 11 এ হচ্ছে কি একটা পার্টিকুলার চ্যাপ্টার আছে এটার ভিতর, অভিকর্ষীয় বল। তো সেখানে গিয়ে খুব ভালোভাবে পড়বো।
তাহলে এই হচ্ছে কি মহাবিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে ধরি, এই পৃথিবীর মধ্যে যতগুলো বস্তুকণা আছে, এই M1 ভরের বস্তুকণা, M2 ভরের বস্তুকণা, যতগুলো বস্তুকণা আছে, তারা একের উপরে কি করে একটা ফোর্স অ্যাপ্লাই করে, যে ফোর্সটাকে আমরা বলছি কি অভিকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই কি না? তো কিরকম, যে এই M1 ভরের বস্তুটা এই M2 ভরের বস্তুর উপর কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটা কি, এই যে অভিকর্ষীয় বলটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি অলওয়েজ অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ আকর্ষণ বলা হয়। এই M1 ভরের বস্তুটা এই M2 ভরের বস্তুটাকে একটা ফোর্স লাগিয়ে টানবে, F1 ফোর্স। আর ঠিক তেমনি এই M2 ভরের বস্তুটা কি করবে, এই M1 ভরের বস্তুটাকে কি করবে, সেম পরিমাণ হচ্ছে কি ফোর্স লাগিয়ে কি করবে, নিজের থেকে টানার চেষ্টা করবে। তাহলে দেখো এই M1 ভরের বস্তুটা না M2 ভরের সঙ্গে কন্ট্যাক্ট অবস্থা আছে, আছে কি কন্ট্যাক্ট অবস্থায় নেই, স্পর্শ অবস্থায় কিন্তু নেই। তো তারপরে কি হচ্ছে, এই দুটা বস্তু, এই M1 ভরের বস্তুটা কি করছে, ফোর্স অনুভব করছে, M2 ভরের বস্তুটা কি করছে, ফোর্স অনুভব করছে। ইকুয়াল এন্ড হচ্ছে কি অপোজিট, এটা এইদিকে, এটা হচ্ছে কি, এটা যদি আমি পিছন দিকে ধরি, এটা কি সামনের দিকে, তাই কি না? তাহলে ইকুয়াল এন্ড অপোজিট কি করছে, ফোর্স অ্যাপ্লাই করছে। নিউটনের হচ্ছে কি থার্ড ল মানছে তো, যে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, তাই কি না? তো দেখো, তাহলে স্পর্শ না থাকাকালীন অবস্থায় দুটো বলের মধ্যে কিন্তু, দুটো বস্তুর মধ্যে কিন্তু কি হচ্ছে, ফোর্স ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই ধরনের, এই রকম যদি ফোর্স ক্রিয়াশীল হয়, তখন আমরা তাকে কি বলছি, অস্পর্শজনিত বল বা নন কন্টাক্ট ফোর্স। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ফোর্সের যে ভ্যালুটা পাবো, এই ফোর্সের ভ্যালুটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে M1 এবং হচ্ছে কি M2 ভরের হচ্ছে কি ভরের বস্তু গুণফলের উপর। আর এই যে ভরের বস্তুটা আছে, এই যে ডিস্টেন্সটা আছে, তাহলে এই ডিস্টেন্স আমি যত বাড়াতে থাকবো, যত কি করবো বাড়াতে থাকবো, এই দুটো বস্তুর হচ্ছে মধ্যে হচ্ছে কি করবে, ফোর্সটা কিন্তু কমতে থাকবে, তাই কি না? তুমি এই এমন ভরের বস্তুটাকে এখানে রাখলে, এবার কিছু দূরে আরো দূরে গিয়ে M2 ভরের বস্তুটা রাখছো, তাহলে এদের মধ্যে যে ফোর্স গুলো তখন লাগবে, তখন কি হয়ে যাবে, উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তো এখান থেকে বলতে পারি F ইনভার্সলি প্রপোর্শনাল টু কি 1/r²। অর্থাৎ এই যে ডিস্টেন্স আছে তাদের হচ্ছে কি বর্গের সঙ্গে কি হয়, ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা এক কথায় হচ্ছে কি বলতে পারি, F proportional to M1 M2/r², F equals to এই সমানুপাতিক চিহ্নটাকে যখন আমরা তুলি তখন একটা G ব্যবহার করি, M1 M2 বাই কত r²। এই যে G, এটাকে বলছে কি অভিকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল বা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক। তো এগুলো আমরা ক্লাস 11 গিয়ে আলোচনা করবো এগুলো, ঠিক আছে? জাস্ট হচ্ছে কি বেসিক হচ্ছে কি আইডিয়াটা একটু নিয়ে নিতে, অভিকর্ষীয় বল, তাই এটা হচ্ছে কি অলওয়েজ কি হয়, সর্বদা কি হয়, অ্যাট্রাকটিভ হয়, সর্বদা কি হয়, আকর্ষণীয় হয়, সর্বদা এটা আকর্ষণ বল, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল এগুলো সর্বদা কি আকর্ষণ বল, ঠিক আছে? তাহলে অভিকর্ষীয় বল সম্পর্কে গেল। এবার আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে কি চুম্বকীয় বল, ম্যাগনেটিক ফোর্স। তো চুম্বকীয় বল, তো আমরা ছোটবেলায় কি করতাম, যে একটা চুম্বক নিতাম, চুম্বক নিয়ে কি করতাম, একটা লোহার কাছাকাছি নিয়ে যেতাম, টাচ করাতাম না। তো লোহার যখন কাছাকাছি নিয়ে যেতাম, কি করতাম, দেখতাম যে ওই চুম্বকটা কি করছে, লোহাটাকে ফোন করে কি করছে, আকর্ষণ করে দিচ্ছে, তার সংস্পর্শে চলে এসছে, তাই কিনা, দেখি কিনা? তো আমরা ইনিশিয়ালি কিন্তু কি করি, আমরা ইনিশিয়ালি কিন্তু তার কাছাকাছি নিয়ে যাই, কন্ট্যাক্ট তো করিনি, তাই কিনা? তো কন্ট্যাক্ট যদি না করি, সেই অবস্থা কি করছে, এই যে চুম্বকটা আছে সেই কি করছে, এই লোহাটাকে কি করছে, আকর্ষণ করার চেষ্টা করছে, তাই কিনা? তো এটা হলো কি একটা চুম্বকীয় হচ্ছে কি বল। ঠিক তেমনি একটা চুম্বকের কি থাকে, একটা যদি চুম্বককে আমরা হচ্ছে কি দেখি, তাহলে সেই চুম্বকের একটা থাকে হচ্ছে কি নর্থ পোল, আর একটা থাকে কি সাউথ পোল। নর্থ পোল হচ্ছে কি সাউথ পোল। তাহলে আমি যদি কি করি, এই আরেকটা অন্য একটা চুম্বক যদি রাখি, এখানে আরেকটা চুম্বক নিয়ে চলে আসলাম, এই চুম্বকের এদিকে আছে নর্থ পোল, এদিকে আছে কি সাউথ পোল। তাহলে এই দুটো চুম্বক হচ্ছে কি করবে, পরস্পরে কি আসবে, কাছাকাছি আসার চেষ্টা করবে। তাহলে একে অপরকে কি করবে, যে ফোর্সটা অ্যাপ্লাই করবে নর্থ পোল আর সাউথ পোল, সেটা কি হবে, অ্যাট্রাকটিভ হচ্ছে কি ফোর্স হবে, কি করবে, একে অপরে কি করবে, কাছাকাছি আসার চেষ্টা করবে। কিন্তু যদি এরকম কেস ঘটে যায় যে চুম্বকের হচ্ছে কি এটা হলো সাউথ পোল, এটা নর্থ পোল, এদিকে কি আসলো আবার নর্থ পোল চলে আসলো, এদিকে সাউথ পোল। তাহলে এই যে নর্থ পোল দুটো অর্থাৎ একই ধর্মী যখন চলে আসবে, এটা একটা মেরু এটা একটা মেরু, যদি কি হয়
একই ধর্মী হয়ে যায় তখন কি করবে, এরা একে অপর থেকে কি হয় দূরে চলে যায়। তাহলে এই যে চুম্বকীয় বলটা আমরা আলোচনা করছি, এই চুম্বকীয় বলটা কিন্তু হচ্ছে কি একটা অস্পর্শজনিত বলের হচ্ছে কি উদাহরণ। তো এই অস্পর্শজনিত বলের মধ্যে চুম্বকীয় বলটা কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই হতে পারে। আকর্ষণ ও বিকর্ষণ বল এই দুই ধরনের কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এটা চৌম্বকীয় বল সম্পর্কে আলোচনা করলাম। আমরা শেষ যে বল সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হলো আমাদের কি ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ স্থির তাড়িতিক হচ্ছে কি বল। তো এই সেই স্থির তাড়িতিক বলটা কি? স্থির তাড়িতিক বল, যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ এটা হলো কি চার্জের সঙ্গে রিলেটেড। তো কি রকম হয় ফোর্সটা? ঠিক যেমনি যখন আমরা এখানে একটা কিউ চার্জ রাখলাম, এখান থেকে কিছুটা ডিস্টেন্সে কি করলাম আর একটা হচ্ছে কি পজিটিভ কিউ চার্জ রাখলাম। তো এই কি করবে, যে এই কিউ চার্জটা কি করবে, যেহেতু এটাও পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ, তো এ কি একে কি করবে, রিপেল করবে। এ ফোর্স লাগিয়ে এই কিউ চার্জ কি করবে, একে কি করবে, রিপেল করবে কি এ ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এক্ষেত্রে যখন দুটো সমজাতীয় হচ্ছে কি আধান, এগুলো হচ্ছে কি চার্জ অর্থাৎ আধান, দুটো কি হয়, দুটো সমজাতীয় আধান যদি কিছু ডিস্টেন্সে থাকে তাদের মধ্যে কি হয়, যে রিপালসিভ ফোর্স অর্থাৎ বিকর্ষণ বল কাজ করে। তাহলে এগুলো হচ্ছে কিন্তু কন্টাক্ট অবস্থায় নেই, তাই নন কন্টাক্ট অবস্থায় থাকার পরও এদের মধ্যে কি হচ্ছে, বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এটা হলো কি রিপালসিভ ফোর্স। কিন্তু যদি দেখি যে এখানে প্লাস কিউ চার্জ রাখলাম, এখানে থেকে আর ডিস্টেন্স এখানে মাইনাস কিউ চার্জ রাখলাম, এক্ষেত্রে কি হবে, এই প্লাস কিউ চার্জটা কি করবে, এই মাইনাস কিউ চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। আবার এই মাইনাস কিউ চার্জ যদি দেখি, এই প্লাস কিউ চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এক্ষেত্রে যে আমরা স্থির তাড়িতিক বল অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা দেখলাম, সেটা একটা নন কন্টাক্ট ফোর্স। আর এই নন কন্টাক্ট ফোর্সটা কিন্তু কি হতে পারে, আকর্ষণ ও বিকর্ষণ দুই হতে পারে। ওকে, তাহলে বিভিন্ন প্রকার হচ্ছে কি বল সম্পর্কে আমাদের হচ্ছে কি আইডিয়া হচ্ছে কি কমপ্লিট হচ্ছে কি হলো। তো এর পরবর্তী যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি বলের মধ্যে হচ্ছে কি পড়বে। তো সেটা একটু 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 কনসেপ্টের মধ্যে হচ্ছে কি পড়ে যাবে এবং হচ্ছে কি খুবই একটু ইন্টারেস্টিং দেখি। তো এরপরে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো কি বলের ঘাত। ইম্পালস অফ ফোর্স, যেটাকে আমরা বলি ইংরেজিতে ইম্পালস অফ ফোর্স। তো কি এই ইম্পালস অফ ফোর্স কি বলের ঘাত? বলের ঘাত বলতে আমরা কি বুঝি, তাই কি না? তো দেখো, তো কি করলাম যে আমি এম ভরের একটা বস্তুকে কি করলাম, একটা টেবিলের উপর রেখে দিলাম, ঠিক আছে। এবার রেখে দিয়ে কি করলাম, যে এই এম ভরের বস্তুটাকে আমি সামনের দিকে কি করলাম, এ ফোর্স অ্যাপ্লাই করলাম। আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে কি করছি, তাকে গতিশীল করার চেষ্টা করছি। তো আমি কি করলাম, একটা নির্দিষ্ট সময় ধরে, তাহলে এই এম ভরের বস্তুর উপর আমি এই এফ বলটা কিন্তু 1 সেকেন্ড না, 2 সেকেন্ড না, 3 সেকেন্ড না, অনেক সময় ধরে কি করছি, এই বস্তুর উপর কিন্তু অ্যাপ্লাই করতে আছি। সেই সময়টা হলো কি টি সময় ধরে। তাহলে এই এম ভরের বস্তুটার উপর আমি একটা নির্দিষ্ট ফোর্স এফ টি সময় ধরে কি করছি, অ্যাপ্লাই করছি। তাহলে নিশ্চয়ই এই বস্তুটা কি হবে, ভরবেগের পরিবর্তন হতে থাকবে। তো যদি এখন আমি কি করি, আমি এই বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্স এই এফটাকে এবং এই বস্তুর উপর যে বলটা আমি অ্যাপ্লাই করেছি যে সময় ধরে, কত সময় ধরে, টি সময় ধরে, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্স এবং সেই বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্সটা আমি কত সময় ধরে প্রয়োগ করছি সেটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কি পাবো, ধারণা পাবো। কনসেপ্ট আমার কি আসবে, নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলছি কি বলের ঘাত, ইম্পালস অফ ফোর্স, যেটাকে আমরা ডিনোট করি কি দ্বারা, যে দ্বারা। বুঝা গেল? তাহলে কি বলছি, যে কোন একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট মানের বল যদি কিছু সময় ধরে ক্রিয়াশীল হয়, তাহলে সেই বস্তুর উপর ক্রিয়াশীল ফোর্স এবং কত সময় ধরে সেই বস্তুর উপর অ্যাপ্লাই করা হয়েছে তার হচ্ছে কি সময়, অর্থাৎ সময়কালের হচ্ছে কি গুণফল কি করবে, সেই বস্তুর বলের হচ্ছে কি ঘাত, অর্থাৎ আইডিয়া দিবে কি বলের ঘাত সম্পর্কে।
তো সাপোজ এই যখন বস্তুটা এই পয়েন্টে ছিল, আমি যখন এই বস্তুর উপর ফোর্সটা অ্যাপ্লাই করেছিলাম, এর ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত, কিউ। এবং এই বস্তুটা ফোর্স অ্যাপ্লাই করে টি সময় ধরে ফোর্স অ্যাপ্লাই করার পর বস্তুটাকে নিয়ে চলে গেছি আমি কোন পয়েন্টে, বি পয়েন্টে। তো এই পয়েন্টে যদি বস্তুর ফোর্স যদি আমি কি দেখি, বস্তু যদি ভেলোসিটি অর্থাৎ বেগ যদি দেখি, তাহলে ফোর্স আসছে মানে কি অ্যাক্সিলারেশন আসবে, তাহলে ভেলোসিটি কি হবে, পরিবর্তন হবে। তাহলে ইউ থেকে সেটা কি হয়ে গেল, ভি হয়ে গেল। তো বস্তুর ফাইনাল ভেলোসিটি কি, ভি। ইনিশিয়াল ভেলোসিটি কি, ইউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বস্তুর অ্যাক্সিলারেশনটা কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। বলতে পারি তো, হ্যাঁ পারি। তো এখান থেকে আমরা কি জানি, ফোর্স ইকুয়ালস টু এম ইনটু এ ইনটু কত, টি। এখান থেকে মাস ইনটু অ্যাক্সিলারেশন অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি ইনটু কি, টি। টি টি কেটে গেল, তাহলে এখান থেকে আসবে এম ভি মাইনাস এম ইউ। এই যে এম ভি মাইনাস এম ইউ, এটাকে আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির হচ্ছে নাম দেয়, যেটাকে আমরা বলি মোমেন্টাম, ভরবেগ। তো নেক্সট যে লেকচার আমরা নিয়ে আসবো, এরপরে যে লেকচার আমরা আলোচনা করবো সেখানে আলোচনা করবো কি, ভরবেগ সম্পর্কে। তো জাস্ট তোমরা আলোচনা নিয়ে নাও বা কনসেপ্ট নিয়ে নাও যে এমভি অর্থাৎ কোনো বস্তুর মাস এবং ভেলোসিটি হচ্ছে কি গুণফল, কি করে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, যেটা হলো কি ভরবেগ, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, পি দ্বারা হচ্ছে কি ডিনোট করি। তাহলে এটা যদি ফাইনাল ভেলোসিটি হয় তাহলে ফাইনাল মোমেন্টাম, ইনিশিয়াল যদি ভেলোসিটি হয় তাহলে হচ্ছে কি, ইনিশিয়াল হচ্ছে মোমেন্টাম। তাহলে এখান থেকে বলতে পারি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এটা সমান সমান কি চলে আসলো, জে। তাহলে যে সমান সমান আমরা কি বলতে পারি, যে হলো কি বলের হচ্ছে কি ঘাত। তাহলে এখান থেকে বলের ঘাত সমান সমান কি বলতে পারি, বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। বোঝা গেল? তো বলের ঘাত আশা করি বোঝা গিয়েছে। তো এখন এই বলের হচ্ছে কি ঘাতের হচ্ছে কি আমরা একক সম্পর্কে একটু দেখে নিই, যে একক কি বলেছি। যদি এসআই একক আমরা হচ্ছে কি দেখি তাহলে কি আসবে, ফোর্সের একক একটু আগে দেখলাম কি আসলো, এস এর পরিবর্তে নিউটন। তাহলে নিউটন হলো। সময়ের একক কি, সেকেন্ড। সিজিএস ইউনিট যদি দেখি তাহলে কি আসবে, বলের একক কি দেখলাম, ডাইন। সময়ের একক কি দেখবে, সেকেন্ড। যদি মাত্রা যদি দেখতে চাই, হোয়াট ইজ দ্য ডাইমেনশন, বলের মাত্রা কি ছিল, এম এল টি ইনভার্স 2, আর টাইমের মাত্রা কি হবে, টি। তাহলে এখান থেকে কি বলতে পারি, এম এল টি মাইনাস কত, দিস ইজ দা হচ্ছে কি ডাইমেনশন অফ হচ্ছে কি ইম্পালস অফ হচ্ছে কি ফোর্স। তাই ইম্পালস অফ ফোর্স সম্পর্কে হচ্ছে আমাদের হচ্ছে ধারণা গেল, আইডিয়া গেল। এবার আমরা আলোচনা হচ্ছে কি করবো কি, আবার একটা হচ্ছে কি বল সম্পর্কে, যেটাকে আমরা বলছি কি ঘাত বল। কি বল, ঘাত বল অর্থাৎ ইম্পালসিভ ফোর্স। এটা হবে কি আমাদের আজকের লেকচারে হচ্ছে কি শেষ টপিক, ইম্পালসিভ ফোর্স। তো কি সেই ইম্পালসিভ ফোর্স, তাই তো। তো এই ইম্পালসিভ ফোর্সটা কি, এটা কিছু বলতে হবে না, একটুতে বুঝে যাবে। কি করি, যে আমাদের যখন কোনো দরকার পড়ে, আমরা যখন কোনো দেওয়ালের মধ্যে যখন কোনো জিনিস পোতার চেষ্টা করি, তো আমরা কি করি, একটা প্রেগ নিই, তাই কি না। তো প্রেগটা নিয়ে কি করি, দেওয়ালে এইভাবে রাখি, রাখার পর কি করি, হাতুড়ি নিয়ে কি করি, জোরে করে কি করি, আমরা এই প্রেগটার এই পয়েন্টে বা এই মাথাটা কি করি, আঘাত করি, তাই কি না। তো আমরা যখন হচ্ছে কি এই প্রেগটাকে যখন হচ্ছে কি দেওয়ালের মধ্যে হচ্ছে কি করে পোতার চেষ্টা করি বা ভিতরে প্রবেশ করার যখন চেষ্টা করি, তখন আমরা হাতুড়ি দিয়ে কি করি, এভাবে হাতুড়ি দিয়ে হচ্ছে বল প্রয়োগ করি। কিন্তু বলটা যে আমরা প্রয়োগ করি সেটা কি, বল হাতুড়ি দিয়ে প্রয়োগ করার পর বা যখন আমি এটা দিয়ে যখন এভাবে প্রয়োগ করি, তখন এভাবে ধরে রাখি কি, ধরে রাখি না, এভাবে প্রয়োগ করে এভাবে কি করি, সরিয়ে নিই, তাই কি না। তো কি হয়, যখন আমরা হচ্ছে কি এই প্লেটটাকে যখন হচ্ছে কি কি করছি, ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছি, তাহলে হাতুড়ি দিয়ে আমরা যে বলটা যে অ্যাপ্লাই করি, একটা বৃহৎ মানের বল অ্যাপ্লাই কিনা, আমার যত শক্তি থাকে আমি তত শক্তি দিয়ে কি করি, হাতুড়িটা দিয়ে কি করি, প্লেটটাকে কি করি, আঘাত করি। তো কি করি, এই যে প্লেটটার মধ্যে আমরা যে আঘাতটা করছি হাতুড়ি দিয়ে, তাহলে যে বলটা আমরা দিচ্ছি সেটা একটা বৃহৎ মানের বল না, খুব বড় মানের বল না। এবার এই বড় মানের বলটা আমরা এই হাতুড়ির সঙ্গে কি করছি, যখন হাতুড়ি দিয়ে যখন কি করছি প্লেটটাকে আঘাত করছি, একটু সময়ের জন্য কি আসে, কন্ট্যাক্ট অবস্থা হাইছে কিনা বলো, আছে। তো এইটাকে বলছে হচ্ছে কি ঘাত বল। অর্থাৎ যদি কোনো একটা বস্তুর উপর একটা বৃহৎ মানের বল যদি কি হয়, খুব অল্প সময়ের জন্য কি হয়, ক্রিয়াশীল হয়, তাহলে সেই বলটাকে আমরা বলছি কি ঘাত বল। এটা হচ্ছে কি আর কিছু বেশি কিছু নেই বা আর কিছু ম্যাথামেটিক্যাল ফর্মুলা, জাস্ট দেখি একটা বলের হচ্ছে কি আইডিয়া। এটা হচ্ছে সিম্পল হচ্ছে বলের হচ্ছে কি মতনে, ঠিক আছে। তো বন্ধুরা, আজ লেকচারটা আমি এখান থেকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করো এরকম আর কি কি কোন কোন টপিকে তোমাদের হচ্ছে কি
অসুবিধা হচ্ছে, কোন কোন টপিকে কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই জানাবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী লেকচারে। তো আজ আমি এখান থেকে এই লেকচারটাকে শেষ করছি। ঠিক আছে, ওকে।